আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমাদের এটা চতুর্থ সেশন এবং এরই ধারাবাহিকতায় আজকে আমি কোলিলিথিয়াসিস এবং অবস্ট্রাকটিভ জন্ডিস সম্পর্কে আমাদের মেডিকেল স্টুডেন্টদের প্রয়োজনীয় কিছু ডিসকাশন করব। আমি আশা করব সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আশা করি সবার কিছু না কিছু উপকার হবে। এই সেশনগুলো শুরু হওয়ার পরে আমি অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দেশের বাইরে থেকেও অনেকে আমাকে অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন, বিশেষ করে ইন্ডিয়া থেকে। এবং একজন এমনও প্রশ্ন করেছেন যে কেন আমি পুরোটা বাংলায় বলি। আমি ওনাকে জানিয়েছি আই ক্যান স্পিক নন স্টপ ইংলিশ, but for the benefit of our general people or general student in our country, the language of my choice is Bengali, but আমি ইংলিশ বলতেই পারি। এবং ওনারা আমাকে যে ইন্ডিয়াতে, যেটা খুশির খবর, যে ইন্ডিয়াতে যে পোস্ট গ্রাজুয়েট যে ন্যাশনাল লেভেলে যে কোর্সটা হয় সেখানে আমাকে ইনভাইট করেছেন যেন আমি কিছু ক্লাস ওখানে নিই। আমি তাদেরকে সম্মতি জানিয়েছি এবং সেজন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সো উইদাউট ফার্দার ডিলে আজকে আমাদের মেইন টপিকটা হবে অবস্ট্রাকটিভ জন্ডিস। কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস বলার আগে যদি আমি একটু কোলিলিথিয়াসিস সম্পর্কে না বলি তাহলে সেটাও সম্পূর্ণ থেকে যাবে এবং অনেকের কাছে বুঝতে অসুবিধা হবে, বিশেষ করে আমাদের থার্ড ইয়ার এবং ফিফথ ইয়ার ওদের জন্য। তো আমি শুরুতে জাস্ট 5 to 10 মিনিটস একটু কোলিলিথিয়াসিস সম্পর্কে বলবো খুবই সংক্ষেপে, তারপর আমি অবস্ট্রাকটিভ জন্ডিস সম্পর্কে বলবো। তো আমরা শুরুতে যে হেপাটোবিলিয়ারি সম্পর্কে কোনো ডিসকাশন করার আগে আমি মনে করি হেপাটোবিলিয়ারি অ্যানাটমি সম্পর্কে একটু জানা উচিত। আমরা সবাই জানি, তাও আমি আমার ডিসকাশনের সুবিধার জন্য আমি একটু আমাদের হেপাটোবিলিয়ারি অ্যানাটমি সম্পর্কে একটু বলছি। সেটা হলো, আমরা সবাই জানি এটা হলো আমাদের হেপাটোবিলিয়ারি সিস্টেম। তার মধ্যে দেখা যাচ্ছে যে এটা হলো আমাদের লিভার, দিস ইজ আওয়ার লিভার, this is gallbladder, this is the right hepatic duct, left hepatic duct, this is the confluence, this is the cystic duct, common hepatic duct, common bile duct behind the duodenum, first part, then enters into the second part, and this is the pancreas, and this is the periampullary area. This is the most important part in obstructive jaundice. So this is very superficial anatomy of the hepatobiliary system. And the other thing is, the hepatobiliary anatomy is the anatomy of the anomaly বলা হয়ে থাকে, এবং the anomaly starts from the gallbladder, cystic duct, cystic arterial lot. সুতরাং আমরা যখন gallbladder সার্জারি করি, gallbladder surgery is the commonest surgery in the world, এর অ্যানাটমি সম্পর্কে আমাদের জানতে হয় এবং হাজার হাজার গলব্লাডার অপারেশন করার পরেও আমাদের এখন অ্যানাটমি সম্পর্কে অনেক সময় কনফিউশন রাইজ করে এবং বুঝতে অসুবিধা হয়। এবং সেই অ্যানাটমিগুলো পার অপারেটিভ আইদার ল্যাপারোস্কোপি অর ওপেন সলভ করার জন্য অনেক ধরনের ইনভেস্টিগেশন চলে আসছে বা মেথড চলে আসছে। একটা ইম্পর্টেন্ট জিনিস স্যারেরা অনেক সময় জিজ্ঞেস করেন যে অ্যানাটমি সম্পর্কে ক্যালটস ট্রায়াঙ্গেল কী জিনিস। এটা সবারই জানতে হয় এবং ইটস সো ইম্পর্টেন্ট। আমি একটু পরে বলবো যে কেন এটা ইম্পর্টেন্ট। আমি জাস্ট একটু দেখাচ্ছি যারা জুনিয়র তাদের জন্য। দিস ইজ gallbladder, cystic duct, this is common hepatic duct, this is inferior surface of the liver. So this is the Calot's triangle. So Calot's triangular boundary মোটামুটি সবাইকে জিজ্ঞেস করা হয়, বিশেষ করে গ্রাজুয়েট লেভেলে, ইভেন পোস্ট গ্রাজুয়েট লেভেলেও। So it is a triangle bounded inferiorly by the cystic duct, medially by the common hepatic duct, and above by the inferior surface of the liver. Why it is important? Here there are two important structures are there. One is cystic lymph node of Lund is there, and the other one is the cystic artery. There are some fat lymphatics also there. So this artery is important during the surgery of the gallbladder or biliary tree. Why? Sometimes there might be, as I told you earlier, যে অ্যানোমালি থাকে, সিস্টিক আর্টারি অ্যানোমালি থাকে, অ্যাক্সেসরি ডাক্ট থাকে, ডাক্ট অফ লুস্কা থাকে, ফলে আমাদের বুঝতে অনেক সময় অসুবিধা হয়। সেটা যদি আমি একটু ছবিতে দেখাই সেটা এরকমই দেখা যায়। এটা হলো আমাদের গলব্লাডার, লিভার, সিস্টিক ডাক্ট হলো এটা,
এটা হলো আমাদের ক্যালটস ট্রায়াঙ্গেল ছিল এবং এটা হলো সিস্টিক আর্টারি। এখানে লিম্ফ নোডটাকে আমরা যখন সার্জারি করি আমরা সাধারণত আমাদের ডিসেকশনটা লিম্ফ নোডের উপরে থাকার চেষ্টা করি, আর অনেকগুলো ডিমার্কেটিং পয়েন্ট আছে এবং দিস ইজ দ্য সিস্টিক আর্টারি। এবং এটাকে বলা হয় তাকে যে ক্রিটিক্যাল ভিউ অফ সেফটি। যারা থার্ড ইয়ার বা ফিফথ ইয়ার ভয়ের কোনো কারণে আমি পরে আরও ইজি বলবো যে ক্রিটিক্যাল ভিউ অফ সেফটি ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অফ দি গলব্লাডার সার্জারি, and it was introduced by the Mr. Straussbach. He was very my good friend. He is the professor emeritus of the Washington State University. এই যে দুটা স্পেস আমরা করেছি, এটা সিস্টিক ডাক্ট, এটা সিস্টিক আর্টারি, এটা একটা স্পেস, এটা একটা স্পেস, এটাকে আমরা বলি উইন্ডো বলা হয় থাকে। এই উইন্ডোগুলো যত বড় হবে ডিউরিং ল্যাপারোস্কোপিক সার্জারিটা তত সেফ হবে। এবং ক্রিটিক্যাল ভিউটা সবসময় অ্যাচিভ করা যায় না এবং এটা সবসময় সেফও না, তারপরেও ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অ্যাচিভ করা হয়ে থাকে। এবং বলা হচ্ছে যে গল ব্লাডারে অনলি দুটা স্ট্রাকচার যাবে, একটা সিস্টিক ডাক্ট, একটা সিস্টিক আর্টারি। যদি গল ব্লাডারে থার্ড কোনো স্ট্রাকচার যায়, আমরা অনেক সময় পেয়ে থাকি, তাহলে ইউ হ্যাভ টু থিঙ্ক টুয়াইস যে এটা জিনিসটা কি, সেটা আমাদেরকে দেখতে হবে যে সেটা অ্যাক্সেসরি কি। এবং সে কনফিউশনটা অনেক সময় আমরা ল্যাপারোস্কোপি করার সময় অ্যাভয়েড করতে পারি না, এবং সেজন্য উন্নত দেশে যে কতগুলো, যেটা আমি আরেকটু দেখাচ্ছি যে ক্রিটিক্যাল ভিউ অফ সেফটির এন্টেরিয়র ভিউ, এটা হলো পোস্টেরিয়র ভিউ। অনেক সময় এটাকে বলে আইসিজি, ইন্ডোসাইনিন গ্রিন। যে ইন্ডোসাইনিন গ্রিন একটা ডিউরিং অপারেশন একটা টেকনিক যেখানে অ্যানাটমি বোঝার জন্য ইউজ করা হয়ে থাকে। সেটা হলো আমাদের গল ব্লাডার ছিল এখানে, সাপোজ ইজ অপারেটিভ এরিয়া ডিউরিং ল্যাপারোস্কোপি, আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আর অনেকগুলো অপশন আছে যে অ্যানাটমি বোঝার জন্য, একটা হচ্ছে পার অপারেটিভ আল্ট্রাসোনোগ্রাফি আমাদের আছে, আইদার ল্যাপারোস্কোপিক অর ওপেন। অনেক সময় এটা যদি বুঝতে অসুবিধা হয় তখন আমাদের আইসিজি বলে, এটাকে ইন্ডোসাইনিন গ্রিন, আমি ডিটেলস বলছি না। ইন্ডোসাইনিন গ্রিন দিয়ে আমরা অ্যানাটমিটাকে ভিজুয়ালাইজ করতে পারি। এটা কমন হেপাটিক ডাক্ট, খুব বোঝা যাচ্ছে এটা সিস্টিক ডাক্ট, নিচে সিবিডি চলে গেছে। সো ইন্ডোসাইনিন গ্রিন ইজ এ রুটিন প্র্যাকটিস ইন সাম অফ দি সেন্টার্স ইন ওয়েস্টার্ন কান্ট্রি। অ্যান্ড আরেকটা অপশন আসছে লেটেস্ট, সেটা হচ্ছে নিয়ার ইনফ্রারেড ফ্লোরোসেন্ট টেকনিক বা ইমেজিং, সেটা করেও আমরা অ্যানাটমি বুঝতে পারি। সো দিজ আর অল অ্যাবাউট দ্য অ্যানাটমি। সো ক্যালটস ট্রায়াঙ্গল ইজ সো ইম্পর্টেন্ট। নাও আমরা একটু যদি কোলিলিথিয়াসিস সম্পর্কে বলি, সেটা হলো যে কোলিলিথিয়াসিস মানে যারা থার্ড ইয়ার তাদের জন্য আমি বলছি, কোলিলিথিয়াসিস মানে হলো স্টোন ইন দ্য গল ব্লাডার। ইভেন ফিফথ ইয়ার ফাইনালও অনেক সময় স্যারেরা জিজ্ঞেস করেন যে কোলিলিথিয়াসিস মানে কি, যে স্টোন ইন গল ব্লাডার ইজ দ্য কোলিলিথিয়াসিস। অথবা অনেক সময় অনেকে বলে থাকেন যে কোলিসিস্টোলিথিয়াসিস। ইভেন এমনও জিজ্ঞেস করা হয় স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট, এটাকে কি বলে, কোলোডোকোলিথিয়াসিস। ম্যালিগন্যান্সি অফ দি কমন বাইল ডাক্ট, কোলাঞ্জিওকার্সিনোমা, এটা অনেক সময় ফিফথ ইয়ার ফাইনালও জিজ্ঞেস করা হয়ে থাকে। জাস্ট এই টার্মিনোলজিগুলো আমি যারা জুনিয়র তাদের জন্য জাস্ট বললাম। এখন আমরা যদি গল স্টোন সম্পর্কে বলি, যে আমরা সবাই জানি যে এর ইটিওলজি অনেকগুলো আছে, বাট এক্সাক্ট ইটিওলজি আননোন। তারপরেও কিছু কিছু কারণকে দায়ী করা হয়ে থাকে, যেমন আমরা বলি যে 5F, ফিমেল, ফ্যাটি, ফেয়ার, ফার্টাইল, 40 or 50। আমি বলি 6F, আরেকটা F হলো ফ্যামিলিয়াল। এছাড়াও আরও কিছু কারণে গল স্টোন হয়ে থাকে, যেমন যাদের ক্রনিক হিমোলাইসিস হয়, সাপোজ অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া অর দি থ্যালাসেমিয়া, এদের হয়ে থাকে। যাদের অনেক সময় বারবার ম্যালেরিয়া হবে, বিশেষ করে আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের জোনে ম্যালেরিয়া প্রোন এলাকা, এখানে পাথর হয়ে থাকতে পারে, এবং অনেক সময় ইনফেকশনের কারণও হয়ে থাকতে পারে। সো দিজ আর দ্য ফিউ ইটিওলজি। দেন আমরা যদি সিমটমের কথা বলি, এখানে অনেকগুলো সিমটমের মধ্যে আমরা জাস্ট দুটা সিমটমকে একটু ফোকাস করবো। একটা হলো যে পেইন, আমরা সেটাকে বলি বিলিয়ারি কোলিক, যে গল ব্লাডার স্টোনটা ব্যথা, একটা বিলিয়ারি কোলিক, এবং এটা কমপ্লিকেশন হলে কোলিসিস্টাইটিস হইতে পারে। এখন স্যারেরা প্রশ্ন করেন যে বিলিয়ারি কোলিক আর কোলিসিস্টাইটিসের ডিফারেন্সটা কি। অনেক সময় আমরা আনসারটা সঠিকভাবে পাই না। বিলিয়ারি কোলিক হচ্ছে ইজ দ্য অনলি পেইন দ্যাট পারসিস্ট নট মোর দেন 6 hours at a time। সাধারণত এটা 6 ঘন্টার বেশি পারসিস্ট করে না। যদি কোনো ব্যথা 6 ঘন্টার বেশি পারসিস্ট করে, ইভেন কোনো বইতে 12 ঘন্টাও লেখা আছে, ইভেন 24 ঘন্টার যদি বেশি পারসিস্ট করে, তাহলে এটা বিলিয়ারি কোলিক নয়। তাছাড়া কোলিসিস্টাইটিসে ব্যথা তো থাকবে, সাথে জ্বর থাকবে। তাহলে বেসিক ডিফারেন্স হলো বিলিয়ারি কোলিক ইজ ইউজুয়ালি লেস দেন 6 hours
এবং not associated with fever. But cholecystitis is usually more than 6 hours, maybe more than 24 hours, and is usually associated with fever. এটা কীভাবে হয় আমি পরে যখন অবস্ট্রাকটিভ জন্ডিস বলবো তখন এটা এক্সপ্লেন করব। সো এটা আমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন biliary colic অ্যান্ড cholecystitis। অনেক সময় এরকম বলা হয়ে থাকে যদিও এটা colic, biliary colic, it is actually a misnomer because it is a dull aching constant pain in the right upper abdomen. সো এ হলো যে biliary colic এবং cholecystitis, এটা যেন আমাদের ভুল না হয়। একটা জিনিস হচ্ছে যে কমপ্লিকেশন কি হয়, আমরা অনেক সময় থার্ড ইয়ার ফাইনাল বা ফিফথ ইয়ারে জিজ্ঞেস করি যে গলস্টোনের কমপ্লিকেশন কি। আমরা তো একটাই বললাম যে কোলেসিস্টাইটিস, অ্যাকিউট কোলেসিস্টাইটিস, সেটা কীভাবে হয় আমি একটু পরে বলছি, বা biliary colic হয় সেটা আমি ছবি এঁকে দেখিয়ে দেবো। তাহলে আমি কমপ্লিকেশনগুলো যদি বলি যে প্রথম হয় যে অ্যাকিউট কোলেসিস্টাইটিস, দ্যাট মে টার্ন ইনটু দ্য ক্রনিসিটি বা ক্রনিক কোলেসিস্টাইটিস। দেন আদার ওয়ান ইজ দ্য mucocele of the gallbladder, empyema gallbladder. If the stone slip through the cystic duct in the common bile duct, that may give rise to the obstructive jaundice and subsequent cholangitis, and sometimes carcinoma gallbladder. তো কার্সিনোমার ক্ষেত্রে একটা কথা একটু বলিনি, সাধারণত গল স্টোন কার্সিনোমা গলব্লাডার করে এরকম কোনো ডিরেক্ট প্রুফ করা যায় না, কারণ এরকম কোনো স্টাডি ইথিক্স অ্যালাউ করে না যে আমি 100 জন মানুষের পাথর আছে দেখলাম দেখি তাদের ক্যান্সার হয় কিনা, এরকম কোনো স্টাডি অ্যালাউ করা হয় না। তো সেজন্য দেখা গেছে রেট্রোস্পেক্টিভলি যে সমস্ত মানুষের কার্সিনোমা গলব্লাডার পাওয়া গেছে ম্যাক্সিমামেরই পাথর ছিল, গল স্টোন ছিল, সেজন্য বলা হয়ে থাকে যে স্টোনের সাথে গলব্লাডার পাথরের একটা রিলেশন আছে, গলব্লাডার ক্যান্সার একটা রিলেশন আছে। আমি যেটা আগে বলছিলাম যে পাথর তো অনেকেরই থাকে, গল স্টোন তো অনেক মানুষেরই আছে, কিন্তু সিমটম বা কয়জনের হচ্ছে। বলা হয়ে থাকে যে 100 জন মানুষের পাথর আছে, আমি যদি 100 জনকে 1 বছর ফলো করি দেখা যাবে অনলি 1 to 2% বা 3% মানুষের আইদার সিমটম হচ্ছে অথবা কমপ্লিকেশন হচ্ছে, অন্যান্যরা সবাই ভালো থাকবে। ঠিক কীভাবে যদি আমি 5 ইয়ার্স ফলো করি তাহলে দেখা যাবে যে অনলি 5 to 6% সিমটম বা কমপ্লিকেশন হচ্ছে, এবং যদি 20 ইয়ার্স ফলো করি দেখা যাবে অনলি 15% সিমটম হচ্ছে, বাকিরা ভালো থাকবে। তাহলে এই যে গল স্টোন আসে অনেকে ভালো আছে কোনো সিমটম নেই, বাট কারো কারো সিমটম হচ্ছে, সেটা কেন আমি যদি একটু দেখিয়ে দিই ছবিতে। এটা হলো আমাদের গলব্লাডার, দিস ইজ দ্য গলব্লাডার, এটা হলো সিস্টিক ডাক্ট, এখানে স্টোন আছে। স্টোন যদি এখানে পড়ে থাকে আমার গলব্লাডারের মধ্যে তাহলে এর কোনো সমস্যা অ্যারাইজ করবে না। বাট আমরা যখন মিল নেই, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে ডিউডেনাম থেকে কোলিসিস্টোকাইনিন রিলিজ হয় এবং সেই কোলিস্টোকাইনিন গলব্লাডারকে কন্ট্রাক্ট করে, তখন এই স্টোনটা সিস্টিক ডাক্টের মুখে চলে যেতে চাবে, এখানে যায়। যখন এই স্টোনটা সিস্টিক ডাক্টের মুখে গিয়ে অবস্ট্রাকশন তৈরি করে তখনই রোগীর ব্যথাটা হয়, আদারওয়াইজ সিমটম হয় না। আমি আবার বলছি, আফটার মিল once the cholecystokinin is released from the duodenum it contracts the gallbladder, so the stone tries to slip through the cystic duct. Once the stone goes into the duct, as it obstructs then causes the pain, but how the pain is relieved within 6 hours? You know যে আমাদের গ্যাস্ট্রিক এম্পটিং টাইম হলো মোটামুটি 6 ঘন্টা, ইভেন ফ্যাটের একটু যদিও বেশি থাকে 6 ঘন্টার মধ্যে আমাদের স্টোমাক থেকে সব কিছু চলে যায় যদি আউটলেট অবস্ট্রাকশন না থাকে। তো সেক্ষেত্রে কোলিসিস্টোকাইনিন রিলিজ হওয়ার আর প্রশ্ন নাই, গলব্লাডার কন্ট্রাকশনের আর প্রশ্ন নেই, ফলে স্টোনটা আবার ব্যাক করে উইদিন দ্য গলব্লাডার। যখন স্টোন ব্যাক করে গলব্লাডারে চলে আসে তাহলে আমাদের সিস্টিক ডাক্ট থ্রু সিবিডি এবং গলব্লাডারের কমিউনিকেশনটা আবার স্টাবলিশড করে, ফলে ব্যথা চলে যায়। দ্যাটস হাউ ইউ ক্যান এক্সপ্লেইন দ্য biliary colic। বাট স্টোন যখন এখানে গেল সিস্টিক ডাক্টের এখানে যদি পারসিস্টেন্টলি ইম্প্যাক্টেড থাকে তাহলে the flow of bile through and from the CBD to the gallbladder will be interrupted. So in this case there will be a infection and that's we call is cholecystitis. তাহলে usually stone এখানে যখন ইনফেকশন হয়ে যাবে তখন আমাদের cholecystitis হয়ে যাবে। So that's how you can differentiate cholecystitis and biliary colic. অনেক সময় স্টোন যখন আমার এখানে অবস্ট্রাকশন থাকবে তাহলে আমার বাইলগুলো অনেক সময় অ্যাবজর্পশন হয়ে যায় এবং সিক্রেশন অফ দি মিউকাস হয়ে থাকে। তাহলে মিউকাস সিক্রেশন হয় তখন আমরা সেটাকে বলি মিউকোসিল। ওয়ান্স ইট ইজ ইনফেক্টেড দেন উই কল ইট এম্পাইমা গলব্লাডার। পরীক্ষাতে আমরা
টিচারদেরকে জিজ্ঞেস করতে দেখি যে এম্পায়াম এবং মিউকোসিল ডিফারেন্স কী, এবং অনেক সময় আমাদের সময় স্পেসিমেন থাকতো বা অনেক সময় বর্তমানে অস্পিতে দেওয়া হয়ে থাকে যে মিউকোসিলের একটা গলব্লাডার দেওয়া হয় এবং এম্পায়ামের অনেক সময় গলব্লাডার দেওয়া হয়। তাহলে আমরা কীভাবে চিনব? যদি মিউকোসিল হয় সাধারণত ওয়ালটা থিন থাকে, ট্রান্সপারেন্ট থাকে এবং ভেসেলগুলো ওয়ালের মধ্যে স্পষ্ট বোঝা যায়। এবং যদি আমাদের এম্পায়ামা হয় তাহলে ওয়ালটা খুব থিক থাকে এবং যে কন্টেন্টগুলো হেজি থাকে এবং ভেসেলগুলো আছে ইন দ্য গলব্লাডার ওয়ালে সেগুলো সাধারণত অনেক সময় থ্রম্বোস থাকে অথবা অনেক সময় ক্লিয়ারলি বোঝা নাও যেতে পারে। তো সেদিক দিয়ে আমরা বুঝি যে কোনটা এম্পায়ামা এবং কোনটা মিউকোসিল। সো এটা হলো কমপ্লিকেশন নিয়ে একটু কথা। আর আরেকটা জিনিস হলো ট্রিটমেন্ট এবং ইনভেস্টিগেশন, সেটা আমরা যখন অবস্ট্রাকটিভ জন্ডিস এখন ডিসকাস শুরু করব তখন হয়তো আমরা বলবো, আশা করি বুঝতে পারবে সবাই। এখন আমরা গলস্টোন একটা টাইপটা বলে নিলে ভালো হতো, যে গলস্টোনের 3টা টাইপ আছে, মিক্সড স্টোন, পিগমেন্ট স্টোন এবং কোলেস্ট্রল স্টোন। বলা হয় থাকে মিক্সড স্টোনগুলো মাল্টিপল হতে পারে এবং কোলেস্ট্রলটা সিঙ্গেল হয়, এবং কোলেস্ট্রল স্টোন যদি সিঙ্গেল হয় লার্জ হয় এবং সেটাকে বলা হয় তো কোলেস্ট্রল সলিটায়ার। এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, আমরা যখন একটা গলব্লাডার অপারেশন করি তখন আমরা গলব্লাডারটাকে ওপেন করে দেখি যে স্টোন কয়টা আছে, লুমেনের মধ্যে কোনো আদার প্যাথোলজি আছে কিনা, বা কয়টা ওপেনিং আমরা পাচ্ছি। অনলি একটু ওপেনিংই পাওয়া যাবে থ্রু দ্য সিস্টিক ডাক্ট। যদি একের বেশি ওপেনিং পাওয়া যায় তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে অন্য কোনো জিনিস আমি ইনজুরি করলাম কিনা, অথবা আমার গলব্লাডারটা পারফোরেটেড হয়ে গেলো কিনা ডিউরিং ডিসেকশন। এখানে একটা জিনিস হলো যে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে গলব্লাডার যদি মাল্টিপল স্টোন হয় এটা মাল্টিফ্যাসেটেড থাকে, অর্থাৎ ফ্যাসেট আমরা তো বুঝি সবাই অ্যানাটমিতে ফ্যাসেট পড়ে আসছি যে ফ্যাসেটেড থাকে। যদি গলব্লাডার ওপেন করার পরে আমি একটা স্টোন পেলাম ফ্যাসেটেড, তাহলে কেন? ফ্যাসেট তো থাকার কথা ছিল না, কেন ফ্যাসেট হলো? তাহলে আমি কি আর্টের স্টোন মিস করলাম? এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এই ফ্যাসেটগুলো হয় কেন? বলা হচ্ছে যে দুটো স্টোন যদি পাশাপাশি তো একটা ফ্যাসেট হতে পারে এবং এটা গলব্লাডার কন্ট্রাকশনের কিছু রোল আছে। এবং সিবিডি স্টোন যখন আমরা বলবো কমন বাইল ডাক্টের স্টোন, কমন বাইল ডাক্টের স্টোন সাধারণত 2 ধরনের। আমরা এখন অবস্ট্রাকটিভ জন্ডিসের দিকে যাচ্ছি আস্তে আস্তে। যে কমন বাইল ডাক্টের স্টোনগুলো সাধারণত 2 ধরনের, একটা হচ্ছে প্রাইমারি স্টোন, প্রাইমারি কমন বাইল ডাক্ট স্টোন, আর হচ্ছে সেকেন্ডারি কমন বাইল ডাক্ট স্টোন। সাধারণত কমন বাইল ডাক্টের সেকেন্ডারি স্টোনগুলো বেশি হয়। সেকেন্ডারি মানে হলো যে স্টোনগুলা গলব্লাডার থেকে সিস্টিক ডাক্ট দিয়ে নেমে আসে সেগুলোকে আমরা বলি সেকেন্ডারি স্টোন, এবং যেগুলো সিবিডিতে শুরু থেকে হয়ে থাকে এবং সেগুলোকে বলি আমরা প্রাইমারি স্টোন। তাহলে আমাদের ডিসকাশন থেকে বোঝাই যাচ্ছে যে সেকেন্ডারি স্টোন ইজ মোর কমন দেন দ্যাট অফ দি প্রাইমারি স্টোন। এখন আমরা মনে করি একটা গলব্লাডার অপারেশন করে ফেললাম, কিন্তু তার আবার সেটা কি হতে পারে? এখন সেক্ষেত্রে যদি দেখা যায় গলব্লাডার অপারেশন করার উইদিন 2 ইয়ার্স, আমরা গলব্লাডার অপারেশন করলাম উইদিন 2 ইয়ার্স যদি রুগী সিবিডিতে স্টোন নিয়ে আসে তাহলে আমরা ধরে নিই এটা রিটেইন স্টোন, অর্থাৎ স্টোনটা লেফট বিহাইন্ড। এটা অনেক কারণে হতে পারে। ডিউরিং আওয়ার সার্জারি, ডিউরিং দ্য ম্যানিপুলেশন অফ দি গলব্লাডার, স্টোন মে স্লিপ থ্রু দ্য সিস্টিক ডাক্ট ইনটু দ্য সিবিডি, এটার কারণে হতে পারে। অথবা ডিউরিং অপারেশন আমরা যে আলট্রাসোনোগ্রাফিটা করিয়েছিলাম সেটা হয়তো রিপোর্ট হয়তো প্রপারলি আসে না এরকম, বা সিবিডিতে একটা স্টোন তখন থেকেই ছিল সেটা হয়তো মিস করেছে। তো সেজন্য ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য সার্জারি একটা ভালো সোনোগ্রাফি ছাড়া ল্যাপারোস্কোপিক সার্জারি বা ওপেন সার্জারি অফ দি গলব্লাডার করা উচিত নয়। আর যদি সেটা করা হয় তাহলে সেক্ষেত্রে একটা রিটেইন স্টোন থেকে যেতে পারে। আর যদি দেখা যায় যে একটা অপারেশন গলব্লাডার অপারেশন করার 2 বছর পরে একটা রুগী সিবিডিতে পাথর নিয়ে আসছে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারি রিকারেন্ট স্টোন। অনেকে এটাকে প্রাইমারি কমন বাইল ডাক্ট স্টোন বলে থাকে, অর্থাৎ প্রাইমারি সিবিডি স্টোন। তো আমি এই জিনিসটা যদি আবার একটু সহজ করি, অর্থাৎ গলব্লাডার সার্জারির 2 বছরের মধ্যে যদি কমন বাইল ডাক্ট স্টোন ধরা পড়ে তাহলে এটাকে আমরা বলবো রিটেইন স্টোন। আর গলব্লাডার সার্জারি অর্থাৎ কোলিসিস্টেক্টমির 2 বছর পরে যদি কমন বাইল ডাক্টে স্টোন আসে অর্থাৎ কোলোডোকোলিথিয়াসিস আসে তাহলে আমরা সেটাকে বলবো রিকারেন্ট স্টোন অর প্রাইমারি কমন বাইল ডাক্ট স্টোন। সেটা হলো গলব্লাডার স্টোনের টাইপ, সিবিডি স্টোনের টাইপ।
এখন আমরা যদি বলি যে অবস্ট্রাকটিভ জন্ডিস, এখন যে কোনো একটা জিনিসের আমরা কিছু সিনোনিমটা জানতে হয়। অনেক সময় এফসিপিএস যারা আমাদের দেশে পরীক্ষা দিয়ে থাকবেন, অনেক সময় ওখানে কোয়েশ্চেন করা হয়ে থাকে সিনোনিম দিয়া, ফলে হয়তো দেখবে যে প্রশ্ন আমার উত্তর জানা আছে কিন্তু সিনোনিমটা না জানার কারণে আমরা উত্তরটা দিতে পারছি না। ইভেন আমাদের সময় এরকম হয়ে যায়, আমরা যখন পার্ট 1 MCQ পরীক্ষা দিতাম 98-এ, যেমন আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসের 4টা নামে বলতে পারি। একটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস, একটা সার্জিক্যাল জন্ডিস, পোস্ট হ্যাপাটিক জন্ডিস অ্যান্ড কলেস্টাটিক জন্ডিস। সবগুলাই কোলেস্টাটিক অবশ্যই ইন্ট্রাহ্যাপাটিকও হতে পারে, এক্সট্রা হ্যাপাটিকও হতে পারে। সো দিজ আর অল দিস সিনোনিম। আমি আবার বলছি, অবস্ট্রাকটিভ জন্ডিস, পোস্ট হ্যাপাটিক জন্ডিস, সার্জিক্যাল জন্ডিস অ্যান্ড কলেস্টাটিক জন্ডিস। সো দিজ আর অল দিস সিনোনিম, আমাদের সবগুলোই জানতে হবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদেরকে যখন একটা অবস্ট্রাকটিভ জন্ডিসের রুগী লং কেস হিসেবে দেবে, এটা লং কেস হিসেবে দেওয়া হয়। আমরা গ্র্যাজুয়েশন লেভেলও দিয়ে থাকি, ইভেন পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলেতে ইনভেরিয়েবলি দেওয়া হবে। সুতরাং এখানে খুব একটি ইম্পর্টেন্ট জিনিস হলো ডায়াগনোসিসের বা হিস্ট্রির। এটা হলো যে হিস্ট্রি। আমরা একটা অবস্ট্রাকটিভ জন্ডিসের কী কী হিস্ট্রি নিব, ফর্মাল যে হিস্ট্রি আছে সেটা তো আমরা নিবই, বাট এখানে অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হিস্ট্রিগুলা কি সেগুলো আমি একটু বলতে চাই। একটা হলো, রুগী তো আমাকে বলবে যে ইয়েলোইশ কালারেশন অফ দি আইস, ক্লারাস ওয়েন্সো, অর্থাৎ তার জন্ডিস বলবে, সেটা বলতে পারে। এখন সে বলতে পারে আরও একটা দুটো সিমটমের কথা, সে বলতে পারে, নাও বলতে পারে। সে বললে ভালো, যদি না বলে, আমরা যেটা ওপেন আর ক্লোজ কোয়েশ্চেনের কথা বলেছিলাম, সে বলবে যে ব্যথা, সে জ্বর, এগুলো বলবে সে। সো সে জন্ডিস বলবে, সে পেইন বলবে, হয়তো ফিভার বলতে পারে, নাও বলতে পারে, সেটা আমরা শুনব। তাহলে যদি না বলে আমরা কী কী জিজ্ঞেস করবো তাকে, তাহলে জন্ডিস, পেইন, আমি এই কয়েকটা জিনিস আমরা ডিটেলস বলবো একটু পরে। জন্ডিস, পেইন, ফিভার, এগুলো সে বলতে পারে। ইচিং, অর্থাৎ ইচিং হয় কিনা, চুলকায় কিনা, সে রুগী বলতেও পারে, নাও বলতে পারে। ইচিংয়ের ব্যাপারে একটা কথা হলো, অনেক সময় দেখা গেছে কিছু অবস্ট্রাকটিভ জন্ডিসে ইচিং ইজ দ্য ফার্স্ট সিমটম, অর্থাৎ জন্ডিস হওয়ার আগেই ইচিং হতে পারে, বাট নট অলওয়েজ। সেজন্য দেখা যায় স্ক্র্যাচ মার্ক থাকে বডিতে, বিশেষ করে অ্যাবডোমেনে বা লিম্বে স্ক্র্যাচ মার্ক থাকে, এবং স্ক্র্যাচ মার্ক ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ডিমার্কেশন। আমরা বলে থাকি যখন আমরা জন্ডিস এক্সামিন করি, ন্যাচারাল ডে লাইটে করতে হবে, আর্টিফিশিয়াল লাইটে ভালো বোঝা যায় না, এগুলো স্ট্যান্ডার্ড বইয়ে লেখা আছে যে ন্যাচারাল ডে লাইটে দেখতে হয় এবং আর্টিফিশিয়াল লাইটে এটা দেখা যায় না। কিন্তু যখন আমরা রাত্রে রুগী দেখি বা অনেক সময় ন্যাচারাল লাইটে দেখি না, সেক্ষেত্রে অনেক সময় স্ক্র্যাচ মার্কটা ইনডাইরেক্টলি ইন্ডিকেট করে সেটা জন্ডিস আছে, অথবা অনেক সময় জন্ডিস হয়তো সাবসাইড করার পরেও স্ক্র্যাচ মার্ক থেকে যেতে পারে। সো স্ক্র্যাচ মার্কটা একটা ইম্পর্টেন্ট সিমটম বা সাইন। আরটা হচ্ছে যে স্টুল কালার, রুগী না বললেও আমরা জিজ্ঞেস করবো। সাধারণত অবস্ট্রাকটিভ জন্ডিসে স্টুল কালারটা ক্লে কালার বা হোয়াইট কালার হয়ে থাকে, এটা আমরা এক্সপ্লেনেশনে যাচ্ছি না। আরটা হচ্ছে যে ইউরিন কালার। ইউরিনটা কী হয়, ইউরিন কালারটা সাধারণত ডার্ক হয়, ডার্ক ইউরিন হয়। এবং জন্ডিস হলে সাধারণত রুগীর অ্যাপেটাইট একটু লস হতেই পারে, রুগীরা বলবে আমার লস অফ অ্যাপেটাইট। ইভেন সব জন্ডিসেরই কিছু না কিছু ওয়েট লস থাকে, তবে সেই ওয়েট লস আর মেলিগনেন্সির ওয়েট একলগ করলে হবে না। বিশেষ করে আমরা যখন বলবো যে পেরিএম্পুলারি ক্যান্সার, সেক্ষেত্রে সিগনিফিকেন্ট ওয়েট লস করতে পারে। আমরা বলে থাকি যে 10% অফ ইস বডি ওয়েট ইন লাস্ট 6 months যদি ওয়েট করে লস করে, সেটাকে আমরা বলি যে সিগনিফিক্যান্ট ওয়েট লস। বাট জন্ডিস পেশেন্ট যেহেতু অ্যাপেটাইট লুজ থাকে, কিছু তার কিছু না কিছু ওয়েট লস করতেই পারে। আরেকটা জিনিস আমরা জিজ্ঞেস করবো যে জন্ডিস রুগীকে যে তার ফ্যামিলি হিস্ট্রি এরকম আছে কিনা। অনেক সময় কিছু ফ্যামিলিয়াল ডিজিজ আছে, ইনবর্ন গিলবার্টস ডিজিজ, সেক্ষেত্রে তাদের কিছু না কিছু জন্ডিস থাকতেই পারে, বা থ্যালাসেমিয়া রুগীর ছোট কিছু 2 to 3 বিলিরুবিন অনেক সময় থাকতেই পারে। একটা জিনিস হচ্ছে যে অ্যালকোহল, উনি ড্রিঙ্ক করে কিনা। আমরা জানি যে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এগুলোর কারণে অনেক সময় জন্ডিস হতে পারে। প্রিভিয়াস কোনো সার্জারি হয়েছিল কিনা সেটা অবশ্যই জিজ্ঞেস করতে হবে। যদি প্রিভিয়াস ল্যাপারোস্কোপি হয়ে থাকে বা লিভার সার্জারি বা গলব্লাডার সার্জারি হয়ে থাকে, তাহলে অ্যাজ এ কমপ্লিকেশন সেটা সিভিডি অবস্ট্রাকশনের কারণে, তাহলে আমাদের কাছে রুগীর জন্ডিস নিয়ে আসে। সার্জারি নয়, যদি প্রিভিয়াস ইনস্ট্রুমেন্টেশন হয়ে থাকে, যেমন ইআরসিপি উইথ ইন্টারভেনশন অথবা থেরাপিউটিক প্রসিডিউর, তাহলে অনেক সময় রুগী আমাদের কাছে জন্ডিস নিয়ে আসতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট হিস্ট্রি আমাদেরকে নিতে হবে, সেটা হল ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশন আমরা জানি যে সাধারণত যদিও স্ক্রিনিং করা হয়, যে তারপরেও অনেক সময় ব্লাড ট্রান্সফিউশনের কারণে হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস এগুলা ট্রান্সমিট হয়ে যেতে পারে। এবং আরেকটা জিনিস অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে ড্রাগ, অর্থাৎ তেমন কোনো ড্রাগ উনি খান কিনা
যেগুলো আমাদের হেপাটোটক্সিটি করে, অথবা প্রফেশনাল ড্রাগ ইউজার কিনা যারা এডিক্টেড। এবং এটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটাকে বলা হচ্ছে সিরিঞ্জ জন্ডিস। সিরিঞ্জ, আমাদের যে ডিসপোজেবল সিরিঞ্জ আছে, সিরিঞ্জ জন্ডিস বলে, অর্থাৎ যে সমস্ত জন্ডিস ড্রাগ এডিক্টদের সিরিঞ্জের মাধ্যমে, কারণ ওরা তো একটা সিরিঞ্জ বারবার ইউজ করে থাকে, অনেকবার ইউজ করে থাকে, ফলে এভরি পসিবিলিটি অফ ট্রান্সমিশন অফ দি বিএনসি ভাইরাস, ইভেন পুরাতন সিরিজ দিয়ে ওরা ইউজ করে থাকে। তো সেই জন্য এটাকে বলা হয় সিরিঞ্জ জন্ডিস, অর্থাৎ ড্রাগ এডিক্টেড যে জন্ডিস ডিউ টু সিরিঞ্জ, এটাকে বলা হয়ে থাকে সিরিঞ্জ জন্ডিস। এবং আরেকটা জিনিস হয়তো জিজ্ঞেস করা উচিত, যে আমরা এমনি জিজ্ঞেস করি যে জন্ডিসটা কতদিনের, এখানে একটা ইম্পর্টেন্স আছে। কেন জন্ডিস কতদিনের আমরা জিজ্ঞেস করব? সাধারণত যে জন্ডিস ডিউ টু দ্য হেপাটাইটিস ইউজুয়ালি রিজলভ উইদিন 3 to 4 weeks। যদি 4 weeks-এর মধ্যে জন্ডিস সাবসাইড না করে অথবা না কমে, তাহলে আমাদের দেখতে হবে আদার কোনো প্যাথোলজি আছে কিনা, বিশেষ করে কম্বিনেশন অফ ভাইরাসেস অর আদার কোনো ড্রাগস অর ওয়েদার ইট ইজ অ্যান অবস্ট্রাকটিভ জন্ডিস। তাহলে আমরা একটা জন্ডিসের রুগীকে যদি জিজ্ঞেস করি আমরা জন্ডিসটা কতদিন, তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো কিছুটা ক্লু পেতে পারি যে এটাকে হেপাটাইটিসের জন্ডিস নাকি আমাদের অবস্ট্রাকটিভ কজের জন্ডিস। কারণ আমরা হেপাটাইটিসের অবস্ট্রাকটিভ জন্ডিসগুলো সাধারণত 1 মাসের বেশি পারসিস্ট করতে পারে, এবং সেটা বিভিন্ন টাইপের উপর নির্ভর করবে, সেটা আমরা বলছি। এখন আমি যেটা বলছিলাম যে জন্ডিস, আমরা ক্লিনিক্যালি জন্ডিসটাকে 3 ভাগে ভাগ করি। তার আগে আমি এটা একটু বলে নিই যে জন্ডিস, পেইন, ফিভার, সেটাকে আমরা বলি একসাথে শার্কোটস ট্রায়াড। তাহলে কোনো একটা রোগী যদি বলে জন্ডিস, তার সাথে ফিভার আছে এবং জ্বর আছে, তাহলে আমরা সেটা জন্ডিস আছে, সেটাকে আমরা বলি শার্কোটস ট্রায়াড। এখানে অনেক ধরনের কোয়েশ্চেন চলে আসে। একটা দুটা জিনিস আমি জাস্ট একটু বলছি, যারা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে আছে। জিজ্ঞেস করা হয় থেকে জন্ডিসটা কীরকম, পেইনটা কীরকম, ফিভারটা কীরকম। জন্ডিসটা হবে ইন্টারমিটেন্ট, অর্থাৎ জন্ডিসটা বাড়বে আবার বেসলাইন টাচ করবে, যদি স্টোন হয়, মাইন্ডেড, যদি স্টোন হয়, এটাকে বলি আমরা ইন্টারমিটেন্ট। আমি একটু ছবি আঁকে বুঝিয়ে দেবো যে ইন্টারমিটেন্ট জন্ডিস হলো, জন্ডিস হবে, এটা আবার বেসলাইন টাচ করবে, বিলিরুবিন নর্মাল হবে, আবার জন্ডিস হবে, আবার বেসলাইন টাচ করবে, এটাকে আমরা বলি ইন্টারমিটেন্ট জন্ডিস। ইট ইজ ওয়ান অফ দি ফিচার কোলিডিওকোলিথিয়াসিস। ফিভারটা হবে ইন্টারমিটেন্ট, অনেক সময় উইথ চিলস অ্যান্ড রাইগর হতে পারে যদি কোলানজাইটিস হয়। তাহলে চিলস অ্যান্ড রাইগর মানে হচ্ছে যে, চিলস মানে হচ্ছে জ্বরটা যখন কাঁপুনি দিয়ে আসে, তখন আমরা এটা বলেছি, এটাও স্যারেরা জিজ্ঞেস করে থাকেন যে চিলস যখন হচ্ছে যে আমাদের জ্বরটা কাঁপুনি দিয়ে আসে। আর রাইগর হচ্ছে যে অনেকটা জ্বর ছাড়ার সময় শিভারিং এবং ঠান্ডা লাগে। তাহলে কোলানজাইটিসের জ্বরটা চিলস উইথ রাইগর। শরীরে আরও কতগুলো কন্ডিশন আছে যেখানে ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর হয়ে থাকে, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, পার্টিকুলারলি দ্য আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মেনিনজাইটিস, ইনফ্লুয়েঞ্জা, ডিপ সিটেড অ্যাবসেস, ইভেন আমাদের এই রিজিয়নে বিশেষ করে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে ম্যালেরিয়া। all these conditions gives rise to the fever with chills and rigor, এবং এটা জিজ্ঞেস করা হয়ে থাকে। তাহলে আমাদের সার্জারি ক্ষেত্রে মনে রাখতে হবে কোলানজাইটিসও হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, এবং ডিপ সিটেড অ্যাবসেস যেগুলো আছে সেগুলো হতে পারে। যেহেতু আমরা চট্টগ্রামের লোক, চট্টগ্রাম এলাকায় থাকি, তাহলে এই এলাকায় সাধারণত ম্যালেরিয়াটা অবশ্যই বলতে হবে। তো দিজ আর দ্য কজেস অফ ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর। এখন পেইন, আমি বলেছিলাম পেইনটা ইন্টারমিটেন্ট হয়, আর ফিভারটাও সাধারণত ইন্টারমিটেন্ট হয়। তাহলে পেইন, ফিভার, জন্ডিস, এই তিনটাকে একসাথে বলে শার্কোটস ট্রায়াড। সাথে একটা প্রশ্ন অনেক সময় চলে আসে যে সেন্টস ট্রায়াড, যেহেতু উচ্চারণটা অনেকটা কাছাকাছি, সেন্টস ট্রায়াড স্যারদের মনে চলে আসতেই পারে, সেটা আমি একটু বলি। এখানে সাধারণত গলস্টোন ডিজিজ থাকে, ডায়াবেটিকিলোসিস অথবা ডায়াবেটিকুলাইটিস থাকে, এবং হায়াটাস হার্নিয়া থাকে। এই তিনটা যখন একসাথে থাকবে তখন সেটাকে আমরা বলি হচ্ছে যে সেন্টস ট্রায়াড। এখন যদি কেউ এগুলো ভালো করে পারে, পোস্ট গ্রাজুয়েশন লেভেল হয়তো আরেকটা প্রশ্ন করা হয়ে থাকে যে আমরা তো বললাম যে জন্ডিসটা ইন্টারমিটেন্ট, ফিভারটা ইন্টারমিটেন্ট এবং পেইনটা ইন্টারমিটেন্ট, কিন্তু যদি এটা পারসিস্টেন্ট হয় তখন কি হতে পারে? সো দ্য পেইন, ফিভার, জন্ডিস যদি পারসিস্ট করে তখন আমরা এগুলোকে বলি রেনল্ডস পেন্টেড। আমি আবার বলছি রেনল্ডস পেন্টেড, সাথে পেন্টেড যেহেতু বলেছি, নট দি ট্রায়াড, তাহলে আরও দুটা জিনিস থাকে। একটা হচ্ছে পেশেন্ট মেবি ইন শক, অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ দ্য মেন্টালি, অনেক সময় একটু মেন্টাল ডিটেরিয়েশন হতে পারে রোগীর। তাহলে 5টা জিনিস যদি একসাথে থাকে, আমি আবার বলছি, একটা হচ্ছে পারসিস্টেন্ট ফিভার, পারসিস্টেন্ট পেইন, পারসিস্টেন্ট জন্ডিস, শক,
and mental deterioration. যদি all these 5 components are there, then there is so called the Reynolds pentate. সেটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এখন these are all about the history. এখন আমরা যদি বলি যে গল ব্লাডারের যে সিবিডি স্টোনের কারণটা কি, সেটা আমি একটু ছবি সহ দেখাতে চাচ্ছি। এটা আমরা অনেকভাবে বলতে পারি। আমরা বইতে যেভাবে লেখা আছে ইন দ্য লুমেন, ইন দ্য ওয়াল, আউটসাইড দ্য ওয়াল, এভাবে আমরা বলতে পারি, অথবা ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস আমরা বলতে পারি, যেভাবে বলতে চান সেটা বলতে পারেন। আমরা যদি কমন কারণগুলা বলি, উইদিন দ্য লুমেন অফ দি সিবিডি, এটা হচ্ছে কমন বাইল ডাক্ট স্টোন, ওয়ার্ম, বেনাইন গ্রোথ, মেলিগন্যান্ট গ্রোথ অর্থাৎ কোলাঞ্জিওকার্সিনোমা, ওয়ালে স্ট্রিকচার অর অবস্ট্রাকশন ডিউ টু এনি কজ, সেটা ইনফেকশনের কারণে হতে পারে, আমাদের স্কেরিসিসের কারণে হতে পারে, পোস্ট অপারেটিভ হতে পারে, মেবি এনি রিজন। বাট ফ্রম আউটসাইড আমরা যদি উপর থেকে বলি, দেয়ার আর সো মেনি লিম্ফ নোডস ইন দ্য পোর্টা হেপাটিস। সো ডিউ টু এনি কজ দিস পোর্টা হেপাটিস লিম্ফ নোডস আর এনলার্জড, particularly due to the metastasis of the malignancy, then may give rise to the obstructive jaundice due to the pressure of the hepatic veins. আমরা যদি আর একটু নিচে আসি, যেমন এখানে আমাদের গল ব্লাডার আছে, গল ব্লাডারের স্টোন কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস করতে পারে। সেটা কিভাবে? সেটাকে আমরা বলি থাকি মিরিজি সিনড্রোম, অর্থাৎ মিরিজি টাইপ 1। টাইপ 2 হলে তাহলে ফিস্টুলা হয়ে যাবে। টাইপ 1 অর্থাৎ সিস্টিক ডাক্ট অথবা হার্টম্যান পৌঁছে যদি কোনো স্টোন থাকে এবং এটা বড় হয়, তাহলে ইট মে প্রেস আপ অন দ্য সিবিডি ফ্রম আউটসাইড, সো দ্যাট মে গিভস রাইজ টু দ্য obstructive jaundice. Stone is in the cystic duct or in the gallbladder but causing the obstruction of the CBD. This is called the Mirigy type 1. But অনেক সময় এটা ফিস্টুলা হয়ে যখন সিস্টিক বা সিবিডির মধ্যে চলে যায়, তখন সেটাকে আমরা বলি মিরিজি টাইপ 2। মিরিজি টাইপ 3ও আছে, আমরা ওদিকে আর ডিসকাশনে যাচ্ছি না। তাহলে these are all in short about the cause of jaundice. আর যদি নিচে চলে আসি, this part is very important. This is called the periampullary area. এবং periampullary carcinoma is a very common scenario in the postgraduate level, এবং এখানে 4টা জিনিসকে একসাথে periampullary বলা হয়ে থাকে। এটা হচ্ছে carcinoma head of the pancreas, একটা হচ্ছে লোয়ার এন্ড অফ দি সিবিডি কোলাঞ্জিওকার্সিনোমা, এটা হচ্ছে এম্পুলা অ্যান্ড দ্য প্রাইমারি ডিউডেনাল ক্যান্সার। আমাদের ওয়ার্ডে এখন একটা রোগী ভর্তি আছে প্রাইমারি ডিউডেনাল ক্যান্সার, যদিও খুব রেয়ার, তবে এখানে লিম্ফোমা হতে পারে। তাহলে এম্পুলার চারিদিকে 1 সেন্টিমিটার অথবা কোনো বই 2 সেন্টিমিটারও লেখা আছে যে ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য এম্পোলা উইদিন 1 or 2 সেন্টিমিটার দ্য মেলিগনেন্সি আর কল্ড দ্য পেরিএম্পোলারি কার্সিনোমা। এখানে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে অনেকগুলো প্রশ্ন করা হয়ে থাকে, সো ইম্পর্টেন্ট। আমি একটু ডিসকাস করতে চাই যে কার্সিনোমা হেড অফ দি প্যানক্রিয়াস তো আমরা আলাদা করে বলি, তাহলে এটাকে কেন আমরা পেরিএম্পুলারি বললাম? আমি আবার বলছি কোয়েশ্চেনটা, যে কার্সিনোমা হেড অফ দি প্যানক্রিয়াস তো আলাদা একটা এন্টিটি আছে যেটাতে আমাদের পারসিস্টেন্টলি প্রগ্রেসিভ পেইনলেস জন্ডিস হয়, কিন্তু কেন আমরা সেটাকে আবার পেরিএম্পুলারিতে আনলাম? এটা এই কারণে আনলাম, বা এই 4টাকে কেন আমরা আলাদা পেরিএম্পুলারি বলতেছি আলাদা আলাদা না বলে? সেটা একটা কারণ যে যখন রুগী আমাদের কাছে প্রেজেন্ট করে পেরিএম্পুলারি এরিয়ার ক্যান্সারগুলা, তখন যে এটা কোন ক্যান্সারের কারণে এটা আমাদের কাছে প্রেজেন্ট করতেছে সেটা বোঝা যায় না। শুধু তাই নয়, যখন আমরা প্রপার ইনভেস্টিগেশনগুলো করে থাকি, ইমেজিং ইনভেস্টিগেশনগুলো করার পরেও অনেক সময় এক্স্যাক্টলি বোঝা যায় না যে আসলে ক্যান্সারটা কোত্থেকে অরিজিন। Even after the tissue diagnosis, it cannot be certain surely what is the tissue of origin of the cancer. তো সেই জন্য যেহেতু এটা অরিজিনটা অনেক সময় ডিলেমা থাকে, সেই জন্য এটাকে একসাথে পেরিএম্পুলারি কার্সিনোমা বলা হয়ে থাকে। এবং দেখা গেছে ইভেন ইন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড 10% পেরিএম্পুলারি কার্সিনোমা যে মনে করা হলো যে মেলিগনেন্সির কারণে অপারেশন করলো বা হিস্টোপ্যাথোলজি বেনাইন আসতে পারে। আমি আবার একটু বুঝিয়ে বলছি, অর্থাৎ পেরিএম্পুলারি কার্সিনোমার কারণে আমরা হয়তো বিশাল হুইপলস অপারেশন করলাম, কিন্তু হিস্টোপ্যাথোলজি আসলো বেনাইন। এটা হতে পারে, এটা 10% ক্ষেত্রে এরকম হতে পারে। সো এটা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে একটু ইম্পর্টেন্ট, সেটা একটু আমাদের মনে রাখতে হবে। আর তাহলে এ হলো গলব্লাডার অবস্ট্রাকটিভ জন্ডিসের কারণ। আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম যে 3টা ক্লিনিক্যাল টাইপস অফ জন্ডিস আছে, সেটা যদি আমি একটু একে বুঝাই দিই তাহলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। এটা অনেকের হয়তো একটু কনসেপশন ক্লিয়ার নাই, আমি একটু এঁকে নিই।
একটা হলো যে আমাদের ক্লিনিক্যাল টাইপস অফ জন্ডিস, ইন্টারমিটেন্ট জন্ডিস। আমরা এটা যদি টাইম ধরি, একটা অ্যাক্সিস যদি আমরা টাইম ধরি, একটা ওয়েসে বিলিরুবিন লেভেল ধরি, আশা করি বোঝা যাচ্ছে, তাহলে আমি টাইমের সাথে সাথে দেখা যাচ্ছে বিলিরুবিন বাড়তেছে আবার কমতেছে, বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে। এটাকে আমরা বলি ফ্লাকচুয়েন্ট জন্ডিস। ফ্লাকচুয়েন্ট জন্ডিস হয় সাধারণত পেরিএম্পুলারি কার্সিনোমা, পার্টিকুলারলি দ্য এম্পুলারি কার্সিনোমাতে। তাহলে এটা হলো ফ্লাকচুয়েন্ট জন্ডিস, অর্থাৎ এটা কখনো বেস লাইন টাচ করবে না। এটা হলো আমাদের টাইম, 1 দিন 2 দিন 3 দিন, আর এটা হলো আমাদের বিলিরুবিন লেভেল। তাহলে যেটা ফ্লাকচুয়েন্ট জন্ডিস সেটা কখনো বেস লাইন আসবে না, কিন্তু উঠানামা করবে। এটাকে বলো ওয়াক্সিং অ্যান্ড উইনিং, ওয়াক্সিং অ্যান্ড ওয়ার্নিং। সো এটা হলো আমাদের ফ্লাকচুয়েন্ট জন্ডিস। আরেকটা হলো যে আমাদের ইন্টারমিটেন্ট জন্ডিস, এটা আমাদের টাইম, এটা হলো আমাদের বিলিরুবিন লেভেল। সো বিলিরুবিন লেভেল বাড়লো, আবার বেস লাইন টাচ করলো, আবার বাড়লো, বেস লাইন টাচ করলো, আবার বাড়লো। এটাকে আমরা বলি ইন্টারমিটেন্ট জন্ডিস। এটা সাধারণত গলস সিবিডি স্টোনে হয়ে থাকে। আর আরেকটা হলো যে আমাদের পারসিস্টেন্টলি প্রগ্রেসিভ জন্ডিস, এটা আমাদের হলো যে টাইম, এটা হলো আমাদের বিলিরুবিন লেভেল। সো এখানে জন্ডিস বাড়তেই আছে, বিলিরুবিন বাড়তেই আছে, কোনো ফ্লাকচুয়েশন নাই, কোনো ইন্টারমিটেন্টও নাই। সো দিস ইজ দ্য ফিচার অফ কার্সিনোমা প্যানক্রিয়াস। এটাকে আমরা বলি পেনলেস পারসিস্টেন্ট প্রগ্রেসিভ প্যানক্রিয়াটিক জন্ডিস, 4P বলা হয়ে থাকে। এখন ফ্লাকচুয়েশন এবং এই তিনটা কেন হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু বলি। যখন আমরা একটা সিবিডিতে স্টোন পাই, তাহলে সিবিডি স্টোন কিন্তু অ্যাসিমটোমেটিক থাকতে পারে। সিবিডি স্টোনটা কিন্তু অনেক সময় অ্যাসিমটোমেটিক হয়, সবসময় আমরা সিমটম পাই না রোগী। যে সিবিডি যদি এটা হয়, এটা যদি সিবিডি হয়, তাহলে এটা একটা স্টোন। তাহলে আমাদের এখানে স্টোন এবং সিবিডির মাঝখানে প্রচুর স্পেস আছে, যেখানে বাইলটা ড্রেন হয়ে যেতে পারে। ফলে রোগীর কোনো সিমটমও নাও থাকতে পারে এবং কোনো জন্ডিস তো নাও থাকতে পারে। বাট আমরা জানি যে সিস্টিক ডাক্টটা যখন নিচের দিকে চলে যায়, এটা ন্যারো হয়ে যায়, উপরের দিকে ডাইলেটেড থাকে এবং নিচের দিকে যেতে যেতে এটা অনেক সময় চিকন হয়ে যায়। কিন্তু স্টোনও যখন নিচে গিয়ে স্লিপ করে নিচের দিকে যায়, তখন সে এক জায়গায় ইনফেকশন হয়ে যায়। অর্থাৎ এরকম, যেটা আমার সিবিডি, এটা স্টোন ছিল, এখানে যখন ছিল এটা ফ্লোটেড ছিল, দেয়ার ওয়াজ এ স্পেস বিটুইন দ্য স্টোন অ্যান্ড সিবিডি, সো দ্য বাইল ওয়াজ পাস্ট। কিন্তু যখন স্টোনটা নিচে যায়, নিচে তো সিবিডিটা একটু ন্যারো, তাহলে এখানে সিবিডিটা অবস্ট্রাকশন হয়ে গেল, ফলে বাইল যাওয়ার আর কোনো, তখন এটা ইনফেকশন হয়ে যায় এবং বাইলগুলো স্টাসিস হয়, জন্ডিস হয়, কিন্তু অর্থাৎ কোলানজাইটিস হয়। কিন্তু কোলানজাইটিস যখন হয়, আমরা তো এটা আর বসে থাকি না, আমরা অ্যান্টিবায়োটিক দিই, রোগীকে অ্যান্টি ইনফ্লামেটরি দিই, ন্যাচারাল কিছু প্রসেস আছে। ফলে ইনফ্লামেশন যখন সাবসাইড করে, তখন স্টোনটা আবার ব্যাক করে, চলেও যেতে পারে। অনেক সময় ছোট স্টোন যদি নিচে পাস করে চলে যেতে পারে। স্টোন যদি এদিকে নিচে পাস করে চলে যায়, তখন ট্রানজিয়েন্ট জন্ডিস হয় রোগীর প্রচণ্ড ব্যথা হয়, ট্রানজিয়েন্ট জন্ডিস হয়, 2-1 দিন বা 3 দিন পর আবার ভালো হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি খুব পরীক্ষা নিরীক্ষা করি, অনেক সময় আল্ট্রাসাউন্ড গেলে তেমন কিছু পাওয়া যায় না। বাট যদি আমরা লিভার ফাংশন সাথে সাথে করতে পারি, তাহলে যখন স্টোনটা সিবিডি দিয়া বাইল ডাক্ট যে ডিউডেনামে স্লিপ করে, তখন কিন্তু ট্রানজিয়েন্টলি লিভার ফাংশন, অর্থাৎ বিলিরুবিন একটু বাড়তে পারে, জিবিডি বাড়তে পারে, অ্যালকালাইন ফসফেটেজ বাড়তে পারে, পরে আবার এটা নর্মাল হয়ে যায়। কিন্তু যদি স্লিপ না করে, তাহলে এখানে সে পারসিস্টেন্টলি ইম্প্যাক্ট করে থাকতে পারে, অথবা যখন ইনফ্লামেশন সাবসাইড করে যায় সিবিডিতে, তখন সে আবার ফল ব্যাক করতে পারে উইদিন দ্য সিবিডি, যেখানে ডায়ামিটারটা ডাইলেটেড আছে বা বড় আছে, গল ব্লাডারের মতো। সো যখন এটা আবার এখানে চলে আসলো, এখানে আবার চলে আসলো এখানে, তাহলে সে আবার স্পেস পেয়ে গেল যে স্টোনটা পাস করার জন্য। তাহলে যখন স্টোনটা আবার ব্যাক করলো এখান থেকে এখানে ব্যাক করলো, ইনফ্লামেশন সাবসাইড করার পরে, তখন এই স্পেস দিয়া বাইলটা চলে যাবে এবং রোগীর জন্ডিস কমে যাবে। দ্যাটস হাউ ইউ ক্যান এক্সপ্লেইন দ্য ইন্টারমিটেন্ট জন্ডিস। আর যেটা ফ্লাকচুয়েন্ট জন্ডিস, সেটা আমরা বুঝতেই পারতেছি গ্রোথ উইদিন দ্য লুমেন। তাহলে আমরা জানি টিউমারের কতগুলো লাইফ হিস্ট্রি আছে, টিউমার নেক্রোসিস হয়, টিউমার ডিজেনারেশন হয়। বলা হচ্ছে যে টিউমারের সেন্ট্রাল পার্ট থেকে যদি কিছু টিউমার টিস্যু নেক্রোসিস হয় আর শেডিং হয়ে ডিউডেনামে চলে যায়, তখন ওখানে কিছুটা হোল ক্রিয়েট করে, এবং হোল দিয়ে যখন বিলিরুবিনটা চলে যায়, তখন কিছুটা জন্ডিসের প্রকোপটা কিছুটা কমে আসে। কিন্তু এটা তো মেলিগনেন্ট, ও তো আবার গ্রোথ হবে, আবার ব্লক করে ফেলবে, ফলে আবার জন্ডিস হয়, আবার এরকম প্রসেস চলতে থাকে। সো এইভাবে এক্সপ্লেইন করা যায় যে ফ্লাকচুয়েন্ট জন্ডিস। আর
প্রগ্রেসিভলি জন্ডিস যেটা সেটা সাধারণত আউটসাইড প্রেশার, অর্থাৎ কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস সিবিডি থেকে বাইরে থেকে প্রেশার দিচ্ছে, সেটা তো আর রিলিফের কোনো প্রশ্ন আসে না, যেহেতু ম্যালিগনেন্সি ডে বাই ডে বাড়তেছে। তো সেই জন্য জন্ডিস পারসিস্টেন্টলি বাড়তেই থাকে, এবং সেটাকে মনে রাখার সুবিধা হলো 4P: পেইনলেস, পারসিস্টেন্ট, প্রগ্রেসিভ জন্ডিস, এবং সেটা প্যানক্রিয়াসে সাধারণত হয়ে থাকে, তো অন্য যে কোনো এক্সটার্নাল প্রেশারও সেটা হতে পারে। এখন আমরা যখন জন্ডিস রোগীকে এক্সামিন করব, কতগুলো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। একটা হলো যে সব টিচারের একটা প্রিয় জিনিস যে আমরা যেন বলে নিই জন্ডিস রোগীকে এক্সামিন করার আগে যে উই নিড ন্যাচারাল লাইট। আমরা আগে বলেছি এবং বইয়ে লিখেছে, স্ট্যান্ডার্ড বইয়ে লিখেছে যে আর্টিফিশিয়াল লাইটে জন্ডিস ভালো বোঝা যায় না, এবং সেটা সত্য। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু এক্সামিন অল দি জন্ডিস পেশেন্ট ইন ন্যাচারাল লাইট, not in artificial light. In artificial light, you have to examine. In that case, you may find the scratch mark in all over the body, particularly in the abdomen. And this scratch mark or this scratching is due to the deposition of the bile salt into the blood. আমি আগেও বলেছি, sometimes in 1/3 of the jaundice patient, the scratching is the first symptom, and the scratching develop first before then that of the jaundice appear. তাহলে আমাদের ন্যাচারাল লাইট এনশিওর করতে হবে। দেন হোয়াট আর দ্য আদার থিংস উই লুক ফর? দ্য আদার ইজ দি স্ক্লেরা অফ দ্য আই, দেন posterior part of the heart palate, under surface of the tongue, that we have to look for, and skin as a whole, skin color as well as the scratch mark we have to look for. Sometimes once we examine the patient as a whole, we have to look for the features of the gynecomastia, because if there is portal hypertension, clearly there might be possibility of the stigmata of the cirrhosis in a jaundice patient. We never know which আমাকে কোন পেশেন্টটা দেওয়া হবে, এটা আমরা জানি না কোন পেশেন্ট আমাকে দেওয়া হবে। সো ইন দ্যাট কেস হ্যাভ টু লুক ফর দি স্টিগমাটা অফ দি cirrhosis, particularly the gynecomastia. সো ইন এ মেল পেশেন্ট, সেটা আমাদেরকে দেখতে হবে। এবং আদার ফিচার্স অফ পোর্টাল হাইপারটেনশন লাইক অ্যাসাইটিস, আমাদের আম্বিলিকাসটা দেখা, পোডোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস দেখা, এটা আমাদের একটু দেখলে ভালো হয়, বাট নট ইন অল দি কেসেস। সো দিস আর দ্য থিংস ইউ হ্যাভ টু লুক ফর দি জন্ডিস পেশেন্ট জেনারেল এক্সামিনেশন। মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হলো যে অ্যাবডোমিনাল এক্সামিনেশন। আমরা যখন অ্যাবডোমেন এক্সামিন করি, পেশেন্টের যদি কোলানজাইটিস থাকে বা অ্যাসোসিয়েটেড কোলিসিস্টাইটিস থাকে, সো গার্ডিং, রিজিডিটি, টেন্ডারনেস, রিবাউন্ড টেন্ডারনেস আমরা সবই পাবো, পার্টিকুলারলি ইন দ্য আপার অ্যাবডোমেনে বা রাইট হাইপোকন্ড্রিয়ামে। অনেক সময় আমরা রাইট হাইপোকন্ড্রিয়াম মাস পেতে পারি, পার্টিকুলারলি যদি অ্যাকিউট কোলিসিস্টাইটিস উইথ ফ্ল্যাগমোন নিয়ে আসে। সো এটা একটা কোয়েশ্চেন করা হয়ে থাকে, হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দি রাইট হাইপোকন্ড্রিয়াক মাস। যারা জুনিয়র তাদের জন্য বলছি, ইট মে বি অ্যাকিউট কোলিসিস্টাইটিস, এম্পাইমা গল ব্লাডার, মিউকোসিল অফ দি গল ব্লাডার, কার্সিনোমা গল ব্লাডার, যেগুলো আমরা আগেও বলেছি। ইভেন আমরা হ্যাপাটোমেগালিও পেতে পারি। এখন হ্যাপাটোমেগালি নিয়ে অনেক কথাবার্তা আছে, সেগুলো আমরা ডিসকাস করছি না। তবে যদি আমরা পেলপেবল পাই, সেটা একটু ডিসকাশনের বিষয় আছে, যে আমরা গল ব্লাডার যদি পেলপেবল পাই জন্ডিস পেশেন্টের, আমরা সবাই জানি দেয়ার ইজ এ ল নোন এজ দ্য কার্বোইসিয়ার্স ল। তা আমরা যখন এটা পরীক্ষায় জিজ্ঞেস করি, একদম আমার মনে হয় না একজন স্টুডেন্টও খুব সঠিকভাবে লটা বলতে পারে। এটা একটা লটাকে লর মতো করেই বলতে হবে। এটা দেখবেন আপনি বইয়ের নোট অফ ইন্টারোগেশনের মধ্যে লেখা থাকে, যেটা কমার মধ্যে লেখা থাকে, তার মানে এটাকে চেঞ্জ করা যাবে না। আমাদের সংবিধান যেমন এটা চেঞ্জ করা যায় না ইচ্ছা করলে, এটা সংসদে পাশ করতে হয়, ঠিক একইভাবে যে একজন ভদ্রলোক যদি একটা কিছু জিনিস আবিষ্কার করে থাকে, সেটাকে উনি যেভাবে বলছে ওভাবেই বলতে হয়। তবে এখানেও বইয়ের মধ্যে আমি দেখলাম যে একটু ডিফার করে, এক এক বই এক এক রকম করে লেখা থাকে, বাট আমরা যেহেতু বেইলি লাভটাকে ফলো করি, আমরা সেটাই বলবো। ওখানে লেখা দেখবেন যে ইন দ্য অবস্ট্রাকশন অফ দি কমন বাইল ডাক্ট ডিউ টু স্টোন, দ্য গল ব্লাডার ইজ সেলডম পেলপেবল অ্যাজ দ্য গল ব্লাডার ইজ অলরেডি শ্রিভেল, এইরকম একটা কথা বলা আছে আর কি। কিন্তু যখন আমরা এটা বলি, অনেক সময় বুঝি না জিনিসটা। কিন্তু আমি যদি একটু সহজ করে বলি, লটা কিন্তু লর মতো করে বলতে হবে। আমি আবার বলছি, আমি যদি একটু সহজ করে বলি তাহলে আমার মনে বুঝতে একটু সুবিধা হবে। আমি বলতে যে কার্বোইসিয়াস ল, আমি যদি বলি in a jaundice patient, if the gallbladder is palpable, the cause of jaundice is unlikely due to stone. এটা হলো ল। অর্থাৎ একটা জন্ডিস রোগীর যদি গলব্লাডারটা প্যালপেবল হয়, তাহলে এই জন্ডিসের কারণ স্টোন না, তাহলে অন্য কি হতে পারে? এটার অনেকগুলা ব্যতিক্রম আছে, এক্সেপশন আছে, ফেলাচি আছে।
এবং সেগুলো আমাদেরকে একটু জানতে হবে যারা পোস্ট গ্রাজুয়েশন। বলছি যে ইন এ জন্ডিস পেশেন্ট ইফ দ্য গল ব্লাডার ইজ পালপেবল দ্য কজ অফ জন্ডিস ইজ আনলাইকলি ডিউ টু স্টোন। তাহলে কি হতে পারে? আমি যদি এর ব্যতিক্রমটা বলছি যে স্টোন দিয়া অবস্ট্রাকটিভ জন্ডিস হলে গল ব্লাডার পালপেবল হবে না, কিন্তু হতে পারে। যেমন ডাবল ডাক্ট স্টোন, অর্থাৎ একটা স্টোন সিস্টিক ডাক্টে যার কারণে গল ব্লাডার ডিস্টেন্ডেড, একটা স্টোন কমন বাইল ডাক্টে যার জন্য জন্ডিস। ফলে যদি দুই জায়গায় স্টোন থাকে, অর্থাৎ ডাবল ডাক্ট স্টোন, সিবিডিতে স্টোন এবং সিস্টিক ডাক্ট স্টোন, তাহলে সেক্ষেত্রে আমাদের গল ব্লাডার পালপেবল হতে পারে। এটা হচ্ছে ল এর ভায়োলেশন। আবার অনেক সময় আমরা বলে থাকি যে তাহলে এটা কিসের কারণে হতো? বলা হচ্ছে যদি গল ব্লাডার পালপেবল হয় ইন এ জন্ডিস পেশেন্ট, দ্য কজ অফ জন্ডিস ইজ ম্যালিগন্যান্সি, পার্টিকুলারলি ইন দ্য পেরিয়াম্পুলার এরিয়া। বাট এটারও আবার ব্যতিক্রম আছে। কিভাবে হয়? যেমন একটা রোগীর পেরিয়াম্পুলারি কার্সিনোমা হলো, গল ব্লাডার পালপেবল হওয়ার কথা, কিন্তু সে ভদ্রলোকের বা ভদ্র মহিলার যদি আগে থেকে ক্রনিক কোলেসিস্টাইটিস থাকে এবং সেক্ষেত্রে যদি গল ব্লাডারটা শ্রিঙ্ক করে থাকে, কোলাপস হয়ে থাকে অথবা ফাইব্রোসিস হয়ে থাকে, সেক্ষেত্রে গল ব্লাডারটা ডিস্টেনশন হওয়ার সুযোগ নাই। ফলে পেরিয়াম্পুলারি কার্সিনোমা হলেও আমরা গল ব্লাডার পালপেবল নাও পেতে পারি। সুতরাং দুই দিকে আছে। আমি আবার একটু গুছিয়ে বলি। ইন এ জন্ডিস পেশেন্ট if the gallbladder is palpable, the cause of jaundice is not due to stone, অর্থাৎ unlikely due to stone। এটা হলো মেইন কথা। বাট যদি আমরা এটাকে ব্যতিক্রমগুলো ধরি, যেমন বলছি স্টোন হলে গলব্লাডার পালপেবল হবে না, কিন্তু হতে পারে। যেমন যদি ডাবল ডাক্ট স্টোন হয়, সিস্টিক ডাক্ট স্টোন, সিবিডিতে স্টোন, তাহলে গলব্লাডার পালপেবল হবে, জন্ডিস হবে। আবার যদি পেরিয়াম্পুলারি কার্সিনোমাতে আমরা বলছি পালপেবল হবে, কিন্তু নাও হতে পারে। যেমন ক্রনিক কোলেসিস্টাইটিস আছে। অথবা আমার থার্ড ইয়ার স্টুডেন্ট আমাকে উত্তর দিয়েছিল যে স্যার আগে গল ব্লাডার অপারেশন হয়ে গেছে। দ্যাটস ট্রু। আগে যদি গল ব্লাডার সার্জারি হয়ে থাকে তাহলে পালপেবল হওয়ার প্রশ্নই আসে না। দ্যাটস অলসো ট্রু। সো দিজ আর দ্য অল অ্যাবাউট দ্য কর্বোসিয়ার্স ল। এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো অবস্ট্রাকটিভ জন্ডিসের ইনভেস্টিগেশন। এখানে পার্সন টু পার্সন, বুক টু বুক, স্টাডি টু স্টাডি ভেরি করে। এখন আমরা যদি একজন হ্যাপাটোলজিস্টকে জিজ্ঞেস করি যে ওনারা কি পরীক্ষা করবেন আগে একটা জন্ডিস পেশেন্ট, ওনারা ফাংশন টেস্ট, পার্টিকুলারলি দ্য HGPT, ওরা একটা পরীক্ষায় যদি করে সেটা করবো ওরা HGPT। বাট আমরা যদি সার্জনকে জিজ্ঞেস করি, দ্য সার্জন বলবে যে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফ দি হোল অ্যাবডোমেন উইথ স্পেশাল অ্যাটেনশন টু দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম অ্যান্ড প্যানক্রিয়াস, এটা আমরা বলি। তো যেহেতু আমি সার্জন, আমরা আল্ট্রাসোনোগ্রাফির পক্ষে এবং ম্যাক্সিমাম স্যারেরা আল্ট্রাসোনোগ্রাফিটাই শুনতে চান। অবশ্যই আমরা লিভার ফাংশন করব, বাট হোয়াট ইজ দ্য ফার্স্ট ইনভেস্টিগেশন? দ্যাট শুড বি দ্য আল্ট্রাসোনোগ্রাফি অফ দি হোল অ্যাবডোমেন উইথ স্পেশাল অ্যাটেনশন টু দ্য কমন বাইল ডাক্ট অ্যান্ড প্যানক্রিয়াস। এখানে আমরা একটা জিনিস বলি যেটা আমাদের স্টুডেন্টরা ভুল করে থাকে, বলি যে কি পরীক্ষা করাবেন, বলে স্যার আল্ট্রাসোনোগ্রাফি করব। সেটা MBBS হোক, থার্ড ইয়ার হোক, আর এটা ফিফথ ইয়ার হোক, আর পোস্ট গ্রাজুয়েশন হোক, সবাই একই উত্তর দিয়ে থাকে। সেটা ঠিক নয়। আমি আল্ট্রাসোনোগ্রাফি করি, এক্সরে করি, MRI করি, কোন পার্টের করতেছি সেটা অবশ্যই আমাদের মেনশন করতে হবে, এবং যদি কোনো স্পেশাল ইনস্ট্রাকশন থাকে সেটা আমাদের বলতে হবে। যেমন আমরা এক্ষেত্রে বলবো যে আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন উইথ স্পেশাল অ্যাটেনশন টু দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম, পার্টিকুলারলি CBD অ্যান্ড প্যানক্রিয়াস, কারণ আমরা জানি এগুলোর কারণে অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। এখন আমরা একটু জুনিয়রদেরকে জিজ্ঞেস করি যে একটা রোগীকে আল্ট্রাসোনোগ্রাফি করানোর আগে আমরা কি স্পেশাল অ্যাডভাইস দিব। একটু আমরা অনেক সময় জিজ্ঞেস করি বা স্যারেরা জিজ্ঞেস করে থাকেন, অথবা এরকম বলা হয়ে থাকে চেম্বারে রাত 10টা একটা রুগী দেখলেন, সকালে তাকে আপনি আল্ট্রাসোনোগ্রাফি করতে বললেন, তাকে কি ইনস্ট্রাকশন দিবেন? সেটা হলো যে রুগীকে খালি পেটে যেতে হবে। পেশেন্ট শুড বি ফাস্টেড অ্যাট লিস্ট ফর 6 আওয়ার্স। যদি ফার্স্ট এড হয় তাহলে আমরা জানি কোলেসিস্টোকাইনিন রিলিজ হবে না, গলব্লাডার কন্ট্রাক্ট করবে না, গলব্লাডারটা ডিস্টেন্ডেড থাকবে। যদি গলব্লাডারটা ডিস্টেন্ডেড থাকে তাহলে আল্ট্রাসোনোগ্রাফিতে সেটা বুঝতে বা ভিজুয়ালাইজ করতে খুব সুবিধা হয়। কিন্তু যদি রুগী খেয়ে যায় তাহলে গলব্লাডারটা কোলাপস থাকে, তাহলে সেক্ষেত্রে সোনোগ্রাফিতে ভালো বোঝা যায় না, কারণ যে বাইলটা ইজ এ ভেরি গুড মিডিয়া ফর দিস সাউন্ড। ফলে সাউন্ডটা যখন বাইল দিয়ে পাস করে এবং এটা ভালো বোঝা যায়, কিন্তু কোলাপস থাকলে সেটা বোঝা যাবে না। তাহলে এটা একটু আমরা জুনিয়রদেরকে অনেক সময় জিজ্ঞেস করে থাকেন স্যারেরা যে আল্ট্রাসোনোগ্রাফি করার আগে কী উপদেশ দিতে হয়। কিন্তু আমরা যদি লোয়ার অ্যাবডোমেনের আল্ট্রাসোনোগ্রাফি বলি, পার্টিকুলার প্রেগনেন্সি টেস্ট অর দি প্রোস্টেট অর ব্লাডার যদি দেখতে চাই বা লোয়ার অ্যাবডোমেন, সেক্ষেত্রে আমরা বলি যে ব্লাডার ফুল নিয়ে যাবে। অনেকে বলে যে স্যার পানি খেয়ে যাবে না, পানি খেয়ে গেলে তো হবে না, প্রস্রাব করে গেলে তো হবে না, অর্থাৎ ব্লাডার মাস্ট বি ফুল। ইফ ইউ want to look for the lower abdomen
particularly the bladder, you have to have the bladder must be full before sonography. Otherwise, you cannot see the MCC or PVR. MCC means maximum cystometric capacity, and PVR means post voidal residual volume. So once you are advising a patient for upper abdominal sonography, that has to be fasted for at least 6 hours. And if you look for the lower abdominal sonography, particularly the bladder or pregnancy, the patient must behave with the full bladder so that you can see the MCC and PVR. সেটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে অ্যাজ এ সার্জন আমরা ফলো করব যে আল্ট্রাসোনোগ্রাফি, দ্য ফার্স্ট ইনভেস্টিগেশন অফ চয়েস ইন অবস্ট্রাকটিভ জন্ডিস। এখন আল্ট্রাসোনোগ্রাফি আমি একটু যদি ছবিটা আপনাদেরকে দেখাই, স্যারেরা জিজ্ঞেস করবেন যে আপনি কি আশা করেন আল্ট্রাসোনোগ্রাফিতে, আল্ট্রাসোনোগ্রাফিতে আপনি কি দেখতে চান বা কি পাবেন। সেটা হলো, আমি যদি একটু ছবিটা আপনাদেরকে দেখাই, এটা খুব প্রিয় প্রশ্ন স্যারদের, বিশেষ করে এমবিবিএস লেভেলে তো গল ব্লাডারটা জিজ্ঞেস করবেই এবং এফসিবিএসও জিজ্ঞেস করবে। তো আমরা যদি প্রথমে আল্ট্রাসোনোগ্রামটা বলি যে এটার ফাইন্ডিংসটা কীরকম হবে, সেটা এরকম দেখা যাবে। আমি যদি একটু দেখাই, ওরা অনেকেই জানেন, তাও আমি আবার বলছি, দিস ইজ দ্য গল ব্লাডার ইন সোনোগ্রাফি। এটা লিভারের ইকোটাকে আমরা বলি আইসো ইকো। যদি লিভারটা নর্মাল হয়, লিভারের ইকোজেনিসিটিটা হচ্ছে আইসোইকোইক। আর এটা যেহেতু বাইল এক ধরনের ওয়াটার, ইট ইজ হাইপোইকোইক, আর এগুলো হলো হাইপার ইকোইক। দিস ইজ দ্য সোনোগ্রাফিক ল্যাঙ্গুয়েজ ইজ ইকোজেনিসিটি বলে এটাকে। সো সোনোগ্রাফিতে আমরা বলি ইকোজেনিসিটি। এখন আমি একটু কথা বলে নিই যে আমরা জুনিয়রদেরকে অনেক সময় যেটাই জিজ্ঞেস করি ওরা অপেসিটি বলে। না, অপেসিটি বা লুসেন্সি ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দি এক্সরে, প্লেন এক্সরে পার্টিকুলার। আমি একটু পরেও বলবো আবার যে অপেসিটি আমরা লুসেন্সি বলি সাধারণত এক্সরের ক্ষেত্রে, আর এখানে আমরা বলি ইকোজেনিসিটি। দিস ইজ দ্য হাইপার ইকুইক, ইজ দ্য আইসোইকুইক, দিস ইজ দ্য হাইপার ইকুইক স্টোন, অ্যান্ড দিস ইজ দ্য অ্যাকাউস্টিক শ্যাডো। যেহেতু একটা সাউন্ড পাস করে, সাউন্ড এর বাইরে আর যেতে পারেন, এই জন্য শ্যাডো দিয়েছে একটা। তাহলে এই ডেসক্রিপশনটা কীভাবে লেখেন, এটা স্যারদের খুবই প্রিয় প্রশ্ন। যে আপনাকে যেটা দিবে এটাতে ডিস্টেনশন নাও থাকতে পারে, ওভাবে বলতে হবে যে হিয়ার দ্য গল ব্লাডার ইজ ডিস্টেন্ডেড শোয়িং আ সিঙ্গেল ইকোজেনিক স্ট্রাকচার উইদিন দ্য লুমেন অফ দি গল ব্লাডার কাস্টিং পোস্টেরিয়র অ্যাকাউস্টিক শ্যাডো। এই যে সেন্টেন্সটা আমি বললাম, এটা স্যারদের খুবই প্রিয়। এভরি অল্টারনেট স্টুডেন্টকে এটা জিজ্ঞেস করা হয়ে থাকে। তাহলে আমি যদি আবার বলি ডিসক্রিপশনটা, দ্য গল ব্লাডার ইজ ডিস্টেন্ডেড showing a single echogenic structure within the lumen of the gallbladder casting posterior acoustic shadow। এবং অনেক সময় দেখাতে বলে গলব্লাডার কোনটা এটা, স্টোন কোনটা এটা, এবং অ্যাকাউস্টিক শ্যাডো কোনটা এটা। স্টোন মাল্টিপলও থাকতে পারে, ডাবল অনেকগুলো থাকতে পারে। তাহলে এটা হলো আমাদের গলব্লাডার স্টোনের ফাইন্ডিংস ইন সোনোগ্রাফি। কিন্তু সিবিডিতে যদি স্টোন থাকে, দিস ইজ দ্য সিবিডি, এর পাশে পোর্টাল ভেইন থাকে। তাহলে সিবিডিতে যে স্টোন, একটা স্টোন দেখা যাচ্ছে এবং দুটো অ্যাকাউস্টিক শ্যাডো দিয়েছে। তাহলে এর ফাইন্ডিংস কী থাকবে? সিবিডি সাধারণত ডাইলেটেড থাকে, যেহেতু স্টোন অবস্ট্রাকশন হয়, জন্ডিস হয়, প্রক্সিমালি ডাইলেটেশন থাকে এবং স্টোনগুলো ইম্প্যাক্টেড থাকে অ্যাকাউস্টিক শ্যাডো দেয়। তাহলে আদার ফাইন্ডিংস থাকতে পারে, এবং সেক্ষেত্রে বলা হয়ে থাকে, বলতে হবে স্যারকে যে আমরা সিবিডি মে বি ডাইলেটেড, স্টোন মে বি উইদিন দ্য সিবিডি, মে কাজ দ্য পোস্টেরিয়র অ্যাকাউস্টিক শ্যাডো। তো সেটা হলো আল্ট্রাসোনোগ্রাফি। অনেক সময় আমরা জুনিয়রদেরকে দেখি যে ওরা ভুলক্রম এক্সরে বলে ফেলে। এবং আরেকটা জিনিস আমি এখানে বলি, যখন পোস্ট গ্রাজুয়েশন লেভেলে আপনাদেরকে রিপোর্টটা দিয়ে দেবে, একটা সোনোগ্রাফি রিপোর্ট দিয়ে দেবে, খেয়াল করেন এটা কথাটা যেন ভুল না হয়। সোনোগ্রাফি রিপোর্টটা দিয়ে দেবে, বলবে যে এটা পড়েন। এখন এখানে আমরা ম্যাক্সিমাম দেখি যে ভুল করতেছে। শুরুতে হয় ইমপ্রেশন পড়া শুরু করছে, অথবা লিভার গলব্লাডারের ডেসক্রিপশন পড়া শুরু করছে। নো, যে কোনো সময় যে কোনো রিপোর্ট যখন আপনাকে পড়তে দেওয়া হবে, তখন আপনি ওনার পার্টিকুলার্সটা বলতে হবে শুরু থেকে, নাম, বয়স, কোথা থেকে কী, এগুলো সব বলে, পার্টিকুলার্সগুলো বলে আপনি ফাইন্ডিংসগুলো বলবেন, এটা যেন ভুল না হয়। অনেক সময় আমরা দেখি যে কেউ, আমরা জুনিয়র স্টুডেন্টদের জন্য বলছি, অনেক সময় বলে ফেলে যে স্যার আমি একটা এক্সরে করব, প্লেন এক্সরে অ্যাবডোমেন করব। অসুবিধা নেই, ওরা যদি জুনিয়ররা বলে ফেলে, আমরা তাদেরকে এনকারেজ করি এবং স্যাররা এনকারেজ করা হচ্ছে, ঠিক আছে তুমি যে প্লেন এক্সরে করবা গলব্লাডার স্টোনে অথবা সিবিডি স্টোনে, তুমি আশা করো। তাহলে সেক্ষেত্রে অনেক সময় আমরা গল স্টোন পেতেই পারি, রাইট অ্যাপিকন্ডিয়ামেটা রেডিও অপেক শ্যাডো পেতেই পারি, এবং সেটা বলা হয় যে 10% অফ দি biliary stones আর রেডিও ওপেক আর 90% রেডিওলুসেন্ট। বাট ইন কন্ট্রারি, যে কিডনি স্টোন
বা ইউরিনারি স্টোন 90% রেডিওপ্যাক, 10% রেডিওলুসেন্ট। তো যদি আমরা এটা বলেই ফেলি যে একটা প্লেন এক্সরে করব, তাহলে আমরা রাইট হাইপোকন্ড্রিয়ামে নিয়ার দ্য রিজিয়ন অফ দি গল ব্লাডার এরকম একটা রেডিওপ্যাক শ্যাডো পেতে পারি। তখন একটা কমপ্লিমেন্টারি কোয়েশ্চেন এসে যায়, এটা আর কি কি হতে পারে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আর কি কি হতে পারে। অনেকগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দি রাইট হাইপোকন্ড্রিয়াক ওপেক শ্যাডো আছে। সেগুলোর মধ্যে আছে যে গল স্টোন তো আছে, রেনাল স্টোন আছে, আপার ইউরেটারিক স্টোন আছে, ক্যালসিফাইড লিম্ফ নোড আছে, ক্যালসিফাইড অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে, ক্যালসিফাইড টিপ অফ দি 12 রিবস আছে, টিপ অফ দি ট্রান্সভার্স প্রসেস অফ দি ভার্টিব্রা আছে, লাম্বার ভার্টিব্রা, এবং অনেক সময় ফরেন বডি এখানে থাকতে পারে। সুতরাং অনেকগুলো 7-8টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে। এটা আমাদের আগের এডিশনে বেরি লাভ অনেক আগে ছিল, এটা আমরা দেখে নিতে পারেন। এখন আমরা আরেকটা প্রশ্ন এখানে করে থাকি যে যদি এরকম একটা স্টোন পাওয়া যায় এক্সরেতে বা প্লেন এক্সরেতে, তাহলে আমরা সেটা রেনাল স্টোন না নাকি গল ব্লাডার স্টোন কেমনে ডিফারেন্সিয়েট করব? এটা ভেরি সিম্পল। যদি আমরা একটা ল্যাটারাল ভিউ এক্সরে করি, এই যেমন এটার মতো আমরা বলছি এটা একটা ল্যাটারাল ভিউ, যদি আমরা ল্যাটারাল ভিউ করি, তাহলে যদি সেটা বিলিয়ারি স্টোন হয়, তো পার্টিকুলারলি গল ব্লাডার স্টোন হয়, তাহলে এটা ভার্টিব্রাল কলামের সামনে থাকবে। আমি আবার বলছি, যদি এটা গল স্টোন হয়, তাহলে ল্যাটারাল ভিউ এক্সরেতে স্টোনটা শুড বি ইন ফ্রন্ট অফ দি ভার্টিব্রাল কলাম। আর যদি রেনাল স্টোন হয় বা ইউরেটারিক স্টোন হয়, সেটা মার্চ করবে অথবা পিছনে থাকবে, সেটা যেন আমরা একটু খেয়াল রাখি। সো দিজ আর অল অ্যাবাউট দ্য প্লেন এক্সরে। আমি আবার বলছি, প্লেন এক্সরেতে আমাদের ল্যাঙ্গুয়েজটা হবে অপেসিটি আর লুসেন্সি। নেক্সট হলো যে আমাদের লিভার ফাংশন টেস্ট। এখন লিভার ফাংশন টেস্ট নিয়ে অনেক কথাবার্তা আছে, আমরা জাস্ট একটু বলি। প্রচুর লিভার ফাংশন আমরা করে থাকি, পার্টিকুলারলি দ্য এসজিপিটি, বিলিরুবিন করি। বিলিরুবিনের ক্ষেত্রে একটা কথা হলো যে যদি রুগীর অবশ্যই আমরা ডিরেক্ট বিলিরুবিন এবং ইনডাইরেক্ট বিলিরুবিন আলাদাভাবে করব, কারণ আমরা জানি যে যদি অবস্ট্রাকটিভ জন্ডিস হয় তাহলে ডিরেক্ট বিলিরুবিনটা বাড়ে আর ইনডাইরেক্ট বিলিরুবিনটা অত বেশি বাড়ে না, অর্থাৎ কনজুগেটেড বিলিরুবিন যেটা ইউরিন দিয়ে পাস করবে। তাহলে আমরা ডিরেক্ট বিলিরুবিন যদি বিলিরুবিন ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি আলাদা করে করি, তাহলে আমরা যদি ডিরেক্ট বিলিরুবিন বেশি পাই, তাহলে আমরা হয়তো ধরতে পারি সেটা অবস্ট্রাকটিভ জন্ডিস। আর আরেকটা জিনিস হলো যে অ্যালকালাইন ফসফেটেস। অ্যালকালাইন ফসফেটেস বেড়ে যায়, অনেক বেড়ে যায়, এবং এটা অবস্ট্রাকটিভ জন্ডিসের একটা ফিচার। এবং এটা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ দ্য সোর্স অফ দিস অ্যালকালাইন ফসফেটেস। সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে ইন্ট্রাহেপাটিক যে কোলাঞ্জিউলগুলো আছে, অর্থাৎ বাইল ডাক্টের যে লাইনিং এপিথেলিয়াম আছে উইদিন দ্য লিভার, দ্যাট সিক্রেটস দ্য অ্যালকালাইন ফসফেটেস, অর্থাৎ ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি কোলাঞ্জিউল থেকে আমাদের অ্যালকালাইন ফসফেটেসটা সিক্রেশন হয়। অবশ্যই এক্ষেত্রে আমাদেরকে প্রথমিন টাইম উইথ আয়নার বা আদার যে লিভার ফাংশন অ্যালবুমিন, এগুলো আমাদের করে নিতে হবে। সো ইন শর্ট দিস অল অ্যাবাউট দ্য লিভার ফাংশন টেস্ট। এবং স্যারও জিজ্ঞেস করবেন যে আপনি লিভার ফাংশন কী আশা করেন, কোনটা কেন কীভাবে বাড়বে, এটা হয়তো এক্সপ্লেন করতে বলবে। আরেকটা জিনিস নেক্সট ইনভেস্টিগেশন হবে যে এমআরসিপি করব না আমি ইআরসিপি করবো ইন এ কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস। এখন এটা নিয়ে অনেক ডিসকাশন আছে, গ্র্যাজুয়েশন প্লাস পোস্ট গ্র্যাজুয়েশন, এটা নিয়ে প্রচুর ডিসকাশন আছে। জাস্ট দু একটা কথা আমি জাস্ট সংক্ষেপে বলছি। এমআরসিপিটা হলো নন ইনভেসিভ, আমি ছবি দেখাবো, বাট ইআরসিপিটা হলো ইনভেসিভ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইআরসিপিতে আমাদের রেডিয়েশন হ্যাজার্ড আছে, কারণ আপনারা জানেন যে ইআরসিপিতে সিয়াম দিয়ে বা ওয়াম দিয়ে দেখাতে হয়, বাট এমআরসিপিতে রেডিয়েশন কোনো হ্যাজার্ড নাই। ইআরসিপির একটা সুবিধা হলো এখানে থেরাপিউটিক পারপাসে ইউজ করা যায় বা অন্যান্য কাজে ইউজ করা যায়, কিন্তু এমআরসিপিতে সেই স্কোপটা নাই। এখন কখন আমরা কোনটা করব? আমি যদি শুধু জিনিসটা ডায়াগনস্টিক পারপাসে করি, যে আমি কোনো ইন্টারভিন করতে চাই না বা ইন্টারভিন করা যাবে না বা রুগী ফিট নয় বা ফেসিলিটি নাই বা এক্সপার্টিস নাই, তাহলে আমরা এমআরসিপিটা করে ডায়াগনোসিসটা শিওর করতে পারি, হোয়াট ইজ দ্য কজ অফ জন্ডিস ইন মোস্ট অফ দি কেসেস। কিন্তু যদি আমি মনে করি আমার ডায়াগনোসিস দরকার, সাথে কিছু থেরাপিউটিক ইন্টারভেনশনও দরকার বা বায়োপসি নেওয়া দরকার, সেক্ষেত্রে আমরা কিন্তু ইআরসিপি করব। এটা ডিফারেন্সটা গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইআরসিপি অ্যান্ড এমআরসিপি। আমি আগেই বলছি, একবারও বলছি যে আমাদের এমআরসিপি অনলি ডায়াগনস্টিক আর ইআরসিপি ডায়াগনস্টিক প্লাস থেরাপিউটিক। এমআরসিপিতে কোনো রেডিয়েশন হ্যাজার্ড নাই আর ইআরসিপিতে রেডিয়েশন হ্যাজার্ড আছে। এখন ইআরসিপি চাইলেই করা যাবে না, রুগীকে প্রিপেয়ার করতে হবে। এবং এটা অনেক সময় আমরা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে জিজ্ঞেস করি যে একটা রুগীকে ইআরসিপি করার জন্য
কি পরীক্ষা করা হয় বা কিভাবে আপনি রেডি করবেন। মোস্ট ইম্পর্টেন্ট এক্সামিনেশন ইজ দ্য প্রথম মিন টাইম উইথ আইএনআর। আমরা সাধারণত আইএনআর যদি বেশি থাকে 1.5 বা 2 এর বেশি থাকে, ম্যাক্সিমাম 1.5, তাহলে ইটস নট এ সুইটেবল ক্যান্ডিডেট ফর দি ERCP। সেক্ষেত্রে আমাদের ভিটামিন কে ইঞ্জেকশন এগুলো দিয়ে কারেক্ট করে নিতে হয়, সেটা আমরা একটু পরে বলবো। তাহলে প্রথম মিন টাইম উইথ আইএনআর এই ইনভেস্টিগেশনটা আমাদের করে নিতে হয়, আমাদের দেখতে হয় আইএনআর কত আছে। কেন সেটা দরকার? কারণ যখন ERCP করা হয় সেক্ষেত্রে পেপিলোটমি করা লাগতে পারে বা স্ফিংটারোটমি করা লাগতে পারে, সেক্ষেত্রে ব্লিডিংয়ের সম্ভাবনা আছে। ওয়ান অফ দি রেয়ার কমপ্লিকেশন ইজ দ্য ডিউডেনাল পারফোরেশন, ইভেন ডিউডেনাম ইঞ্জুরি হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যদি ব্লিডিং, আমাদের যদি ক্লটিং ফ্যাক্টরগুলো ঠিক না থাকে, তাহলে প্রচুর টরেনশিয়াল হিমোরেজ হতে পারে এবং মেলানা হতে পারে, ইভেন হেমাটোমেসিস হতে পারে। তো সেই জন্য আমাদেরকে ERCP করার আগে একটু প্রথম মিন টাইম উইথ আইএনআর করে নিতে হবে। এবং আমি যদি আপনাদেরকে একটু ERCPর ছবিটা দেখাই, এটা দেখতে কী রকম বা প্যাথোলজি বা কীরকম আসে, তাহলে হয়তো একটু বুঝতে সুবিধা হবে। আমি একটা দুটা ছবি ইন্টারনেট থেকে নিয়েছি, যাদের ছবি আমি নিয়েছি আমি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এ হলো আমাদের একটা ERCPর ফিল্ম। আমরা এই ছবিটা যখন পোস্ট গ্রাজুয়েশন লেভেলে দিই, বলি যে কোনটা কি দেখাও, তখন এটাকে সবাই CBD বলে ফেলে। দিস ইজ অ্যাকচুয়ালি স্কোপ, দিস লুকস লাইক এ স্নেক, দিস ইজ এ স্কোপ, এবং দিস স্কোপ ইজ এ সাইড ভিউইং স্কোপ। আর এটা হলো আমাদের biliary ট্রি। এখানে কমন বাইল ডাক্ট, সিস্টিক ডাক্ট, গল ব্লাডার, এখানে কমন হেপাটিক ডাক্ট, লেফট ডাক্ট, রাইট ডাক্ট and its branches. So this is a normal biliary system and this is the pancreatic duct. তাহলে এটা হলো এই যে মোটা যেটা দেখা যাচ্ছে, এটা হলো আমাদের স্কোপ। This is the pancreatic duct, is a normal pancreatic duct, and this is our common biliary anatomy. It is a right duct, left duct, confluence, common hepatic duct, cystic duct, gallbladder, and this is a common bile duct. This is the normal anatomy. If we show a pathology, this is the, আমি যদি একটু ক্লোজ করি, this is our scope, this is the common bile duct. You see the lot of filling defect, এই যে কালো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হলো আমাদের স্টোন, আর ইন্ট্রাহেপাটিক কিছুটা ডাইলেটেশন এখানে আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এর হেপাটিকো বা কোলোডোকোলিথিয়াসিস। সো দিস ইজ দ্য প্যাথোলজি অফ দি ERCP। এটা হলো MRCP, ম্যাগনেটিক রেজোনেন্ট কোলাঞ্জিওপ্যানক্রিয়াটোগ্রাফি। এটা একটা MRCP ফিল্ম, নর্মাল একটা MRCP। কীভাবে খুব সুন্দর বোঝা যাচ্ছে, এটা হলো প্যানক্রিয়াটিক ডাক্ট, এটা কমন ডাক্ট, এটা গল ব্লাডার, এটা কমন হেপাটিক ডাক্ট, এটা biliary ট্রি। ইজ এ নর্মাল MRCP, এবং এটা 360 ডিগ্রি রোটেট করা যায়, 360 ডিগ্রি চারিদিক থেকে দেখা যায়। এবং আর এটা হচ্ছে একটা প্যাথোলজিক্যাল MRCP। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ডিউডেনাম, এটা হচ্ছে একটা ফিলিং ডিফেক্ট এখানে পাচ্ছি আমরা, সেটা হলো যে স্টোন অথবা যে কোনো কিছু হতে পারে, এটা প্যানক্রিয়াটিক ডাক্ট। তাহলে এখানে একটা আমরা ফিলিং ডিফেক্ট পাচ্ছি। এখন আমরা এই টার্মগুলো যে বললাম যে এমআরআইতে সাধারণত টার্মটাকে বলা হয় এটিনুয়েশন, হাইপার এটিনুয়েটেড অর হাইপো এটিনুয়েটেড অর আইসো এটিনুয়েটেড। এবং সিটি স্ক্যানে বলে সেটা ডেন্সিটি। আমরা আগেই বলেছিলাম যে এক্সরে তো অপেসিটি আর লুসেন্সি, আলট্রাসোনোগ্রাফিতে ইকুইজেনিসিটি, হাইপার ইকুইক, হাইপো ইকুইক আর আইসো ইকুইক। আমরা সিটি স্ক্যানে বলে হাইপার ডেন্স, আইসোডেন্স আর হাইপোডেন্স। আর MRCPতে বা এমআরআইতে বলা হয় সাধারণত হাইপার এটিনিউটেড অর হাইপো এটিনিউটেড অর আইসো এটিনিউটেড। এবং যেটা আমাদের আরেকটা স্ক্যান আছে যে প্যাট সিটি যেটা আমরা করি, সেক্ষেত্রে অনেক সময় আমরা বলে থাকি যে হাইপার মেটাবলিক স্টেট। সেখানে অনেক সময় যেহেতু আইসোটোপ ইউজ করা হয়, সেই জন্য কেন বলা হচ্ছে হাইপার মেটাবলিক স্টেট। সো এখন আমরা MRCP করব না ERCP করব আগে, সেটা ডিবেট হতে পারে, এবং সেটা এভরি ইন্ডিভিজুয়াল কেস বা পেশেন্টের ডিসিশন ইন্ডিভিজুয়ালাইজড, ইভেন কনসালটেন্ট টু কনসালটেন্ট ভেরি করতে পারে। এখানে আমি একটা জিনিস একটু বলি ERCPর ব্যাপারে। যদি অবস্ট্রাকশন অফ দি বাইল ডাক্টের কারণে যদি প্যানক্রিয়াটাইটিস হয়ে থাকে, তো সাধারণত অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে ERCP ইজ কন্ট্রাইন্ডিকেটেড। কিন্তু যদি দেখা যায় দ্যার ইজ ক্যারেজ লুমব্রিকয়েডস অর দ্য CBD স্টোনে যদি আমাদের প্যানক্রিয়াটাইটিস হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে আমাদের ERCP করতে হয়। এবং ERCPর আরও কিছু ইন্ডিকেশন আছে ইন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। যদি ডাইলেটেড CBD থাকে,
লিভার ফাংশন ইম্পেয়ার্ড থাকে, তাহলে অনেক সময় আমরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে ইআরসিপি করে থাকি। এখন হোয়াট অ্যাবাউট দ্য সিটি স্ক্যান? যদি একটা রোগী আমাদের কাছে, এর আগে আমরা একটা জিনিস বলিনি, অনেক সময় এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড ইজ এ ভেরি সেন্সিটিভ টুল টু আইডেন্টিফাই দ্য কজ অফ দি অবস্ট্রাকটিভ জন্ডিস, কারণ স্কোপটা ডিউডেনামের ওয়ালেই থাকে এবং ডিউডেনামের মধ্যে সিবিডির ওয়ালে থাকে বা পেরিয়াম্পুলার এরিয়াতেই থাকে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে এন্ডোস্কোপিক সোনোগ্রাফি ইজ মার সেন্সিটিভ দেন দ্যাট অফ দি সিটি স্ক্যান। তো সেটা কীরকম দেখা যায় আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সেটা অনেকটা এরকম দেখা যায়। আমি এটাও বলছি, আবার ধন্যবাদ জানাচ্ছি, এটা আমি ইন্টারনেটে একটা ছবি নিয়েছি। দিস ইজ দ্য স্কোপ, দিস ইজ দ্য ট্রান্সডিউসার, দিস ইজ দ্য সিবিডি ডিউডেনাম। এখানে ট্রান্সডিউসারটা পাস করে, সাউন্ড পাস করে এখান থেকে ছবি নেওয়া হয়, সেটা এরকম দেখা যাবে, হয়তো অনেকেই দেখেছেন। দিস ইজ দ্য সিবিডি এবং এটা হলো স্টোন, খুব ক্লিয়ারলি বোঝা যায়। যদি পেরিয়াম্পুলার এরিয়াতে কোনো গ্রোথ থাকে তাহলে সেটা ভালো বোঝা যায়। এটা হলো আমাদের ট্রান্সডিউসার, এটা কমন বাইল ডাক্ট এবং এটা হলো স্টোন, সো ডাইলেটেড সিবিডি প্রক্সিমালি, এটা খুব ভালো বোঝা যায়। তাহলে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডও কিন্তু আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। নেক্সট হচ্ছে যে সিটি স্ক্যান। এখন সিটি স্ক্যান আমরা আগে করব নাকি ইআরসিপি আগে করব নাকি এমআরসিপি আগে করব, সেটাও কিন্তু একটা ডিবেটের বিষয়। এখন সেটার নির্ভর করবে আমার পেশেন্টটার কন্ডিশনটা কীরকম এবং আমার ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা কোন দিকে যাচ্ছে। আমি অনেকদিন হেপাটোবিলিয়ারি ইউনিটে কাজ করেছি সিঙ্গাপুরে। ওখানে কমন একটা প্র্যাকটিস হলো যে নিউএচে, যে যদি আমরা মনে করি যে ডিজিজ ইজ উইদিন দ্য লুমিনাল অর্গান লাইক bile duct, তাহলে ERCP ফার্স্ট। But if you consider that the disease is in the solid organ like pancreas, then CT scan first. তাহলে আমি আবার বলছি, যদি মনে করা হয় যে আমার ডায়াগনোসিসটা লুমিনাল অর্গানে আছে, অর্থাৎ কোলাঞ্জিওকার্সিনোমা হতে পারে, তাহলে আমরা ERCPটা আগে করব। আর যদি আমরা সলিড অর্গান মনে করি তাহলে আমরা সিটি স্ক্যানটা আগে করব। বাট এটা অপিনিয়ন ভেরি করতে পারে, অনেক সময় দুইটাও লাগতে পারে, সেটা আমরা একটু খেয়াল রাখবো। এখন সিটি স্ক্যান আমরা কি পেতে পারি এগুলো আমি আর ডিটেলস বলছি না, তবে এটা আমরা পড়ে নিন। আর একটা জিনিস হচ্ছে পিটিসি, এটা নিয়ে আমি একটু বলতে চাই। অনেক সময় দেখা গেলো যে ERCP ফেল করলো, অথবা প্রিভিয়াস গ্যাস্ট্রিক সার্জারি হলো, গ্যাস্ট্রিক রিসেকশন হলো, অথবা আমার ERCP ফেল করলো, তাহলে সেক্ষেত্রে আমার পিটিসি করে ডায়াগনোস করা লাগতে পারে। বিশেষ করে যদি আমরা পোস্ট অপারেটিভ যদি বাইল ডাক্ট ইনজুরি হয়, যেমন ট্রান্সেকশন অফ দি বাইল ডাক্ট হয়তো ওগুলো কমপ্লিট লাইগেশন হয়ে গেলো, তাহলে আমি ERCP করে হয়তো বেশি কিছু এমআরসি অন্য কিছুতে নাও পেতে পারি, তাহলে সেক্ষেত্রে পিটিসি হেল্প একটু নেওয়া লাগতে পারে। তাহলে পিটিসিটা দেখতে কীরকম আমি সেটা একটু বলছি। আমরা রুটিনলি কিন্তু পিটিসি করি না বা করার দরকারও নেই, শুধুমাত্র যদি ERCP ফেল করে অথবা আমার প্রিভিয়াস গ্যাস্ট্রিক সার্জারি হয়ে থাকে তাহলে শুধুমাত্র আমরা পিটিসি করি, আদারওয়াইজ করি না। সেটা কীরকম হবে আমি জাস্ট একটা স্কেচ দেখাচ্ছি। এটা হলো একটা লিভার, এটা আমরা পিটিসি মানে পারকিউটেনিয়াস ট্রান্সহেপাটিক কোলাঞ্জিওগ্রাফি। তাহলে এটা একটা নিডেল, এই নিডেল আমরা সাবকিউটেনিয়াস দিয়ে স্পেস দিয়ে লিভারের ভিতর দিয়ে একটা বিলিয়ারি সিস্টেমে দিয়ে আমরা ডাইটা পুশ করি, দেন আমরা এক্সরে করি। লুকস লাইক ইট। এখানে দেখা যাচ্ছে যে এখানে কমপ্লিটলি অবস্ট্রাক্টেড near the junction of the cystic duct, either CVD or common hepatic duct. It may be a complication of the laparoscopic gallbladder surgery or open gallbladder surgery. তাহলে এখানে কমপ্লিট ট্রান্সেকশন হয়ে গেছে, এখানে আর ডাই যাচ্ছে না। সো ইন দ্যাট কেস আমরা পিটিসি করে হেল্প নিতে পারি। এবং পিটিসি করে অনেক সময় দেখা যায় যে এক্সটার্নাল বিলিয়ারি ড্রেনেজও করা লাগতে পারে। আমি এই ড্রেনেজটা একটু পরে বলছি। যদি দেখা যায় যে আমি কোনোভাবেই তার জন্ডিস কমাতে পারতেছি না, তাহলে এক্সটার্নাল বিলিয়ারি ড্রেনেজ ওখানে ক্যাথেটার দেওয়া হয়, বাইল এদিকে রিলিজ হয়ে যায়। সো দিজ আর অল অ্যাবাউট দ্য পিটিসি। সিটি স্ক্যান আমরা বলবো না, খুব ডিটেলস। নেক্সট হলো যে আমাদের প্রি অপারেটিভ টিস্যু ডায়াগনোসিস দরকার আছে কিনা, পার্টিকুলারলি ইন এ পেরিয়াম্পুলার এরিয়া। যদি কোনো একটা রোগী পেরিয়াম্পুলার এরিয়াতে গ্রোথ নিয়ে আসে, ওদার ডু ইউ নিড দ্য টিস্যু বায়োপসি অর নট, এটা নিয়ে অনেক ডিসকাশন আছে এবং কন্ট্রোভার্সি আছে। তবে স্ট্যান্ডার্ড কথা হলো যে ইটস নট ম্যান্ডেটরি। টিস্যু ডায়াগনোসিস ফর এ পেরিয়াম্পুলারি গ্রোথ ইজ নট ম্যান্ডেটরি। তবে কেউ কেউ আলট্রাসোনোগ্রাফি গাইডেড
টু কাট অর এফএনএসি করে থাকেন, তবে সেটা টিউমার ইনভেশন আর টিউমার ট্রান্সমাইগ্রেশনের সম্ভাবনা থাকে, সেটা করা উচিত নয়। তবে অ্যান্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করে এফএনএসি করা যাইতে পারে। ইভেন বলা হচ্ছে যদি এফএনএসি করা হয়ে থাকে কিন্তু রিপোর্ট নেগেটিভ আসলো, তাহলেও বলা হচ্ছে আপনি অপারেশন মেলিগনেন্সির জন্যই করবেন। ইভেন মেলিগনেন্সির পরেও আমি আগেও বলেছি যে 10% ক্ষেত্রে এটা বেনাইন আসতে পারে, ইজ নো হার্ম। তাহলে যদি পেরিএমপুলারিতে এরকম একটা লিভারেশন আমাকে দিয়েই থাকে, লিভারটি দিয়েই থাকে, তাহলে হয় উই শুড গো ফর দি ইন অল দি কেসেস দ্য টিস্যু ডায়াগনোসিস। মানে মেসেজ হলো যে দ্য টিস্যু ডায়াগনোসিস ফর দি পেরিএমপুলারি গ্রোথ ইজ নট ম্যান্ডেটরি। তবে আমরা এন্ডোস্কোপি করে অনেক সময় যদি ডিউডেনাল গ্রোথ হয়, এমপুলারি গ্রোথ হয়, অনেক সময় নিয়েও নিতে পারি। ইভেন ইআরসিপি করে, ব্রাশ সাইটোলজি করে আমরা অনেক সময় বায়োপসি নিতে পারি, তবে এফএনএসি ইজ নট রিকমেন্ডেড। এটা হলো টিস্যু ডায়াগনোসিসের বিষয়ে একটু কথা। এখন আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্টলি জিজ্ঞেস করা হয়ে থাকে, বিশেষ করে গ্রাজুয়েট লেভেলে, ইভেন পোস্ট গ্রাজুয়েট লেভেলে, যে হাউ উইল ইউ প্রিপেয়ার এ জন্ডিস পেশেন্ট ফর সার্জারি। আমরা অনেক সময় জেনে বা না জেনে এই চিকিৎসাগুলো দিয়ে থাকি, কিন্তু অনেক সময় পরীক্ষা বলতে পারি না। একটা হচ্ছে যে ফ্লুইড দিব, আমরা হাইড্রেশনটা মেনটেন করব পেশেন্টের, যে সাফিসিয়েন্ট ফ্লুইড দিব, আইভি ফ্লুইড পার্টিকুলারলি, আর ওরালি তো খাবি। নাম্বার 2, আমি থেকে গ্লুকোজ কন্টেনিং ফ্লুইড দেবো, যেহেতু লিভার ফাংশনটা ইম্পেয়ার্ড থাকে এবং লিভারে গ্লুকোজ স্টোরেজ কমে যায়, সেজন্য আমরা যেন গ্লুকোজটা তাকে দেই, সেটা আমরা একটু খেয়াল করব। এটা হচ্ছে আমরা তাকে একটু প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিব, রিলেটেড টু হেপাটোবিলিয়ারি সিস্টেমে অ্যান্টিবায়োটিকটা দিব। একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভিটামিন কে আমরা দিয়ে থাকি। এখানে অনেক প্রশ্ন আছে, বিশেষ করে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে আমরা করে থাকি। যেহেতু জন্ডিসটা অবস্ট্রাক্টেড, সো ওরালি খেলে ভিটামিন কে অ্যাবজর্পশন হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলে তাহলে আমাকে পারেন্ট্রাল দিতে হবে। তাহলে পারেন্ট্রাল দিলে আমি কি সাবকিউটিনিয়াস দিব, আইভি দিব, না আইএম দিব? এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। কোনো কোনো বইতে লেখছে সাবকিউটিনিয়াস দেওয়া যাইতে পারে, বাট এটা ডিলেড অ্যাবজর্পশন, খুব একটা বেশি কাজ করতে দেরি করে। ইন্ট্রামাস্কুলার দেওয়া উচিত নয়, এ কারণে যে ওর তেমনি ক্লটিং ফ্যাক্টর অ্যাবনর্মাল আছে, তো আমি আরও ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন দিলাম, ওখানে যদি হেমাটোমা হয় তাহলে এটা আরও কমপ্লিকেশন হবে, সেই জন্য আইভি দেওয়াটা বেটার। তবে মনে রাখতে হবে যে ভিটামিন কে ইঞ্জেকশন আইভি থ্রু ইনফিউশন দিতে হবে, অর্থাৎ ডাইলুট করে ওভার দ্য 1 আওয়ার এটা দিতে হবে। আমি আবার বলছি, ভিটামিন কে ইঞ্জেকশন আইভি দেওয়া যাবে, বাট ইন ডাইলুটেড ফর্ম, স্লোলি দিতে হবে, মোর দেন 1 আওয়ার ধরে দিতে হবে। এটা হলো ভিটামিন কে। কেন আমরা দিচ্ছি? যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে ফ্যাক্টরগুলো আছে 2, 7, 9, 10, সেগুলো অবস্ট্রাকটিভ জন্ডিসে হ্যাম্পার্ড করে, ফলে ক্লটিং ব্লিডিং টেন্ডেন্সি বেশি থাকে, সেই জন্য আমরা সেগুলোকে সাপ্লিমেন্ট দেওয়ার জন্য ভিটামিন কে ইঞ্জেকশনটা পারেন্ট্রালি দিয়ে থাকি, অর্থাৎ আইভি দিয়ে থাকি। তবে যদি একদম আইভি না পারে এম দেওয়া যেতে পারে, তবে কশাসলি দিতে হবে। আর এখানে অনেক সময় পোস্ট গ্রাজুয়েশন লেভেলে জিজ্ঞেস করা হয় যে আমি ভিটামিন কে ইঞ্জেকশন দেওয়ার পরে কতক্ষণ পর আইএনআর চেঞ্জ পাওয়া যেতে পারে। এটা অ্যাটলিস্ট 24 ঘন্টার মধ্যেই পাওয়া যেতে পারে, আইএনআর এটা চেঞ্জ আমরা পাইতেই পারি। তাহলে এ হলো যে আমাদের প্রি অপারেটিভ প্রিপারেশন। আর ডিউরিং অপারেশন আমাদের অনেক সময় রুগীকে আমরা ক্যাথেটার করে দিই টু মেজার দ্য ইউরিনারি আউটপুট। অবশ্যই আমরা রুগীকে ক্যাথেটার করে দেবো যেন আমরা ইউরিনারি, কারণ আমরা জানি যে হেপাটোরেনাল সিনড্রোম হতে পারে, সেক্ষেত্রে আমরা ক্যাথেটার করলে ইউরিনারি আউটপুটটা বুঝতে পারি। এবং এটা শুধু তাই নয়, যে কোনো লং অপারেশন আমরা ক্যাথেটার করে দিই যেন ইউরিন আউটপুট বুঝতে পারি। আর এখানে আরেকটা জিনিস ফলো করা হয় যে ডিউরিং অপারেশন, জাস্ট প্রায়ার টু অপারেশন মেনিটল দেওয়া হয়, 100 থেকে 200 ml মেনিটল আইভি দেওয়া হয়, সো দ্যাট দ্য রেনাল পারফিউশন ইজ মেনটেন থ্রু আউট দ্য সার্জারি। সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখন আরেকটা কন্ট্রোভার্সিয়াল জিনিস আছে, এটা একটু পোস্ট গ্রাজুয়েশন লেভেলের, যে প্রি অপারেটিভ বিলিয়ারি ড্রেনেজ আমরা করবো কিনা, অর্থাৎ একটা জন্ডিস রুগী আমি একটা সার্জারি করব, তার আগে তার জন্ডিসটা কমানোর প্রয়োজন আছে কিনা, আমরা গ্রাজুয়েট লেভেল ওটা জিজ্ঞেস করে থাকি। এটা নিয়েও একটু কন্ট্রোভার্সি আছে, কেউ বলে যেটা করা যাবে, কেউ বলে করা উচিত নয়, তবে এটা ডিপেন্ড করে। যদি পারা যায় জন্ডিসটা কমিয়ে অপারেশন করাটা ভালো। এখন আমরা কিভাবে কমাতে পারি জন্ডিস? যদি আমাদের সিবিডিতে স্টোন হয় তাহলে আমরা ইআরসিপি করে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, তাহলে স্ট্যান্ডের থ্রুতে বাইলটা ডিউডেনামে চলে গেলো, জন্ডিস কমে গেলো, এটা একটা হতে পারে। অথবা যদি মেলিগনেন্সি হয় তাহলে আমরা ইআরসিপি করে একটা স্ট্যান্ড দিতে পারি, তাহলে বিলিরুবিনটা কমে গেল এবং রুগীটা অপারেশনের জন্য প্রস্তুত হলো। ঠিক একইভাবে পিটিসি দিয়েও আমরা করতে পারি, এক্সটার্নাল বিলিয়ারি ড্রেনেজ। কিন্তু যারা বিপক্ষে তাদের কথা হলো, যদি আমরা এরকম স্ট্যান্ড দিয়ে থাকি, ইট মে ইনভাইট দ্য ইনফেকশন, সো ইট মে কজ দ্য ইনফেকশনে। দেখা গেছে যে স্ট্যান্ড দিয়ে না দিয়া ওরা স্টাডি করে দেখেছে যারা স্ট্যান্ড দিয়েছে তাদের পোস্ট অপারেটিভ ইনফেকশন বা কমপ্লিকেশন বেশি হয়েছে। সুতরাং দুটারই সুবিধা অসুবিধা আছে।
তবে আমি পার্সোনালি জন্ডিসটা কমিয়ে নেওয়ার পক্ষে। তবে মনে রাখতে হবে আমি স্টেন্ট দেওয়ার 1 মাসের মধ্যে ওনাকে ইন্টারভিন করা যাবে না। যদি দেখা যায় অবস্ট্রাকশনের কারণে অ্যাকিউট কোলাঞ্জাইটিস আছে বা কোলাঞ্জাইটিসের ফিচার আছে, তাহলে স্টেন্ট দিয়ে নেওয়াটা ভালো, এবং স্টেন্ট দেওয়ার 1 মাস পরে সার্জারি করাটা ভালো, ডেফিনিটিভ সার্জারি যেটা, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখন আরেকটা প্রশ্ন অনেক সময় করা হয়ে থাকে যে আমি হয়তো গলব্লাডার সার্জারি করতেছি বা অন্য কোনো কারণে অ্যাবডোমেন ওপেন করলাম, তাহলে আমি কিভাবে বুঝবো যে তার সিবিডিটা ওপেন করা লাগতে পারে, লোকোটমির ইন্ডিকেশন, সেটা আমি দু একটা যদি বলি। যদি আগে থেকে আমার ডায়াগনোস করা থাকে যে সিবিডিতে স্টোন আছে, ওয়ার্ম আছে, তাহলে আমাদের করা লাগতে পারে। আর তাছাড়া আমি ডিউরিং অপারেশন আমি যদি দেখি যে সিবিডি ইজ ডাইলেটেড মোর দেন 8 মিলিমিটার, নাম্বার 1, বা 8 to 10 মিলিমিটার। নাম্বার 2, যদি লিভার ফাংশনতে ইম্পেয়ার্ড থাকে, আমি প্যালপেট করে যদি দেখি যে অবভিয়াস কোনো গ্রোথ থাকে, তাহলে আমাদের সিবিডিটা ওপেন করা লাগতে পারে। সো দিস আর দ্য ফিউ কজেস অফ দি কোলোডোকোটমি ডিউরিং সার্জারি। এখন আমরা যদি এরপরে ডিসকাশনটা করব ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট আমরা কি করব। এখানে আমি সাধারণত আমার অন্যান্য ক্লাসগুলোর মতো ট্রিটমেন্ট খুব বেশি আমি বলবো না, জাস্ট দু একটা কথা আমি বলে শেষ করে দেব। ট্রিটমেন্ট অনেক ধরনের অপশন আছে এবং ডিপেন্ড আপন দ্য হোয়াট ইজ দ্য কজ অফ আওয়ার অবস্ট্রাকটিভ জন্ডিস। সিম্পলি যদি গলব্লাডার স্টোন হয়, তাহলে আমাদের ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। ইভেন অ্যাকিউট কোলিসিস্টাইটিস, ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। তো এখানে MBBS লেভেলে আমরা জিজ্ঞেস করি যে তুমি ল্যাপারোস্কোপি দেখেছো কিনা, কয়টা অ্যাবডোমেনে পোর্ট করা হয়ে থাকে। সাধারণত আমরা 4টা পোর্ট করি, এবং এই 4টা পোর্ট আমি যদি ওদের জন্য একটু দেখাই যে আমরা একটা আম্বিলিকাস অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস পোর্ট করি, ল্যাপারোস্কোপিক পোর্ট, মাইন্ড ইট, ইপিগ্যাস্ট্রিয়ামে যা সাবজিফয়েট এরিয়াতে পোর্ট করি, সাবকোস্টাল এরিয়া ইন দ্য মিড ক্লাভিকুলার লাইন এখানে একটা পোর্ট করি, আর একটা চেন্ট্রি এক্সিলারি লাইনে আমরা এট দ্য লেভেল অফ দ্য আম্বিলিকাস, জাস্ট অ্যাবাভ দ্য আম্বিলিকাস আমরা একটা পোর্ট করে থাকি। পোর্টগুলো ফিক্সড নয়, এগুলো আমরা বেসবল ডায়মন্ড কনসেপ্ট ফলো করে পোর্টগুলো করে থাকি, বাট দিস আর নট দ্য ফিক্সড। তবে MBBS লেভেলে আমরা শুধু এতটুকু জিজ্ঞেস করি কয়টা পোর্ট করি। করতে পারি 2টা পোর্ট, ইভেন একটা পোর্ট, সিঙ্গেল পোর্ট দিয়ে করা যায়, ইভেন পোর্ট ছাড়াও করা যায়, যেটাকে নোটস বলে। আরেকটা প্রশ্ন তাদেরকে করা হয় যে আমরা কি গ্যাস দিয়ে নিউমোপেরিটোনিয়াম করি। সাধারণত কার্বন ডাইঅক্সাইড ইউজ করা হয়, এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সিলিন্ডারটা কালার জিজ্ঞেস করা হয়, এটা অ্যাশ কালার অথবা গ্রে কালার, একই সাথে অন্যান্য সিলিন্ডারের কালারটাও জিজ্ঞেস করা হয়, এটা মনে রাখতে হবে। তাহলে কারণ আমি কার্বন ডাইঅক্সাইড মনে করে অক্সিজেন সিলিন্ডার তো দিতে পারবো না পেটের ভিতরে, সেজন্য কারণ অক্সিজেন দেওয়া হয় না কেন, কারণ আমরা যেহেতু ডায়াতাম ইউজ করবো পেটের মধ্যে, তাহলে এভরি পসিবিলিটি অফ কম্বাসন ইফ ইউ ইউজ দ্য অক্সিজেন। সুতরাং আমাদেরকে কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার কালার জানতে হবে, অক্সিজেন সিলিন্ডার কালার জানতে হবে, সেজন্য আমরা ল্যাপারোস্কোপিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিব। ইট ইজ ভেরি সলিউবল গ্যাস, রিলেটিভলি ইনার্ট গ্যাস, তেমন কোনো সমস্যা হয় না এবং কুইকলি অ্যাবজর্ব হয়ে যায়, ডিজলভ হয়ে যায়, সেই জন্য এটা দেওয়া হয়ে থাকে। কিন্তু এখন যদি কোলিলিথিয়াসিস সাথে কোলোডোকুলিথিয়াসিস থাকে, তাহলে আমাদের অনেকগুলো অপশন থাকবে। একটা হলো ওপেন সার্জারি, আমরা ওপেন কোলিসিস্টেক্টমি আর ওপেন কোলোডোকুলিথোটমি উইথ টিউব, এটা আমরা করতে পারি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা ERCP এক্সট্রাকশন অফ দি কমন বাইল ডাক্ট ফলোড বাই ল্যাপকল, সেটা আমরা করতে পারি। অথবা আমরা একই সাথে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি উইথ ল্যাপারোস্কোপিক কোলোডোকুলিথোটমি ইন সিলেক্টিভ কেসেস আমরা সেটা করতে পারি। সো ইট ডিপেন্ডস আপন দ্য ফেসিলিটি, চয়েস, পেশেন্ট ক্রাইটেরিয়া, অনেকগুলো ফ্যাক্টর উপর এটা নির্ভর করবে। আর যখন আমি একটু জাস্ট যারা পোস্ট গ্রাজুয়েট লেভেলে তাদের জন্য বলছি, যখন আমরা ওপেন গলব্লাডার করি তখন আমরা সাধারণত কোন ইনসিশনটা দিই। ওপেন গলব্লাডার যখন আমরা করি, আমরা সাধারণত সাবকোস্টাল অথবা ককার্স ইনসিশন দিই। এটা অনেক সময় জিজ্ঞেস করা হয় যে সাবকোস্টাল ইনসিশন আর ককার্স ইনসিশনের ডিফারেন্স থাকে, আমার দেখা যায় যে উত্তরটা পাওয়া যায় না। তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যে সাবকোস্টাল ইনসিশনটা হলো যে আমরা কোস্টাল মার্জিনের প্যারালেলে যেটা দিয়ে থাকি সেটা সাবকোস্টাল ইনসিশন। কিন্তু যদি সাবকোস্টাল ইনসিশনটা মিড লাইন পর্যন্ত আমরা এক্সটেন্ড করি, অর্থাৎ জিফয়েড লিনিয়া আলবা পর্যন্ত যদি এক্সটেন্ড করি, তখন আমরা সেটাকে বলে থাকি যে ককার্স ইনসিশন। আমি আবার বলছি, ককার্স ইনসিশন এক্সটেন্ডস আপ টু দ্য মিড লাইন। সাবকোস্টাল ইনসিশন সাবকোস্টাল, ককার্স ইনসিশন সাবকোস্টাল, কিন্তু সাবকোস্টাল ইনসিশন পিওর যেটা, এটা মিড লাইন পর্যন্ত যায় না, কিন্তু ককার্স ইনসিশন আপ টু দ্য মিড লাইন, সেটা হলো একটা বেসিক ডিফারেন্স। আর
যখন ওপেন গল ব্লাডার করি, এটা আমি একটু পোস্ট গ্রাজুয়েট লেভেলের জন্য বলছি, যে আমরা সাধারণত দুটো মেথড ফলো করি যখন গল ব্লাডার কোলিসিস্টেক্টমি করি, আইদার ফান্ডাস ফার্স্ট মেথড অথবা ডাক্ট ফার্স্ট মেথড। তাহলে ডাক্ট ফার্স্ট মেথড করতে গিয়ে অ্যাকিউট কন্ডিশনে যদি ক্যালোয়ার ট্রায়াঙ্গেলে সিভিয়ার অ্যাডেশন থাকে, তাহলে আমাদেরকে ডাক্ট ফার্স্ট মেথড, ফান্ডাস ফার্স্ট মেথড করতে হয়। এখন ডাক্ট ফার্স্ট মেথড করতে গিয়ে কি প্রবলেম হতে পারে? একটা প্রবলেম হতে পারে ব্লিডিং, যেহেতু আমি সিস্টিক ডাক্ট, এখন ডাক্ট ফার্স্ট ফান্ডাস ফার্স্ট মেথড করতে গিয়ে কী প্রবলেম হতে পারে? একটা হচ্ছে ব্লিডিং হতে পারে, কারণ আমি সিস্টিক ডাক্ট বা সিস্টিক আর্টারি লাইগেট করি নাই, ফলে ব্লিডিং হতে পারে, আমাদের গল ব্লাডার পারফোরেশন হয়ে যেতে পারে, লিভার ইনজুরি হতে পারে, এই সমস্ত কমপ্লিকেশন হতে পারে। এখন করতে গিয়ে আমি দেখলাম এরপরও আমি অ্যানাটমি বুঝতে পারতেছি না, তাহলে আমি কি করব? অর্থাৎ আমি ফান্ডাস ফার্স্ট করতে গিয়েও আমি অ্যানাটমি বুঝতে পারতেছি না কোনটা কি, তাহলে সেক্ষেত্রে আমরা করবো কি, গল ব্লাডারটা ওপেন করে ফেলবো, বাইলটা বা পাস বা যা আছে এটা আমি সাক করবো, স্টোনটা ইভ্যাকুয়েট করবো, দেন আমরা গল ব্লাডার লুমেন দিয়ে ফলো করব যে সিস্টিক ডাক্টটা কোন দিকে গিয়েছে। সেটাও যদি আমরা না পারি, আমরা গল ব্লাডারের অংশবিশেষ কেটে ফেলে দেব, কেটে ফেলে আমরা লুমেনটা ফলো করার চেষ্টা করব। যদি তাও না পারি, আমরা যে ওয়ালটা লিভারের সাথে লেগে থাকে সেটা আমরা রেখে দিলাম, এই ওয়ালটাকে নিয়ে আসলাম এবং লিভারের ওয়ালে যে লাইনিং ইপিথেলিয়াম আছে সেটাকে আমরা ডায়াথামি দিয়ে পরাই দিলাম। অর্থাৎ অনেকগুলো অপশন আছে আমাদের। ইভেন ইউ ক্যান ডু দ্য পার্শিয়াল কোলিসিস্টেক্টমি। কোনোভাবেই যেন আমরা কমন বাইল ডাক্টটাকে ইনজুরি না করি, সেটা হলো আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি শেষ করে দেবো টি টিউবটের ম্যানেজমেন্টটা। আমরা জাস্ট জুনিয়রদের জন্য একটা বলবো, আমরা যখন টি টিউব দিই সেটা কী রকম, আমরা সিবিডি যখন ওপেন করব, সিবিডিটাকে আমরা দুটো স্ট্রেস সুইচের মধ্যে লঙ্গিটিউডিনালি ওপেন করি। আমি ওপেন করে স্টোন ক্লিয়ার করার পরে আমরা পার অপারেটিভ কোলোডোস্কোপ দিয়ে দেখতে পারি, অথবা পার অপারেটিভ টিউব কোলাঞ্জিওগ্রাম করতে পারি, অথবা মোস্ট অফ দি সেন্টার যেখানে ফেসিলিটি নাই তারা পোস্ট অপারেটিভ টিউব কোলাঞ্জিওগ্রাম করে থাকে অন 10th or 13, 14, 12 পিরিয়ডিতে। তো যেটাই করি না কেন, যদি সিবিডিটা ডাইলেটেড, মানে আমাদের সিবিডিটা যদি ইনফ্ল্যামেটরি ফিচার থাকে, ন্যারো থাকে, মাল্টিপল স্টোন থাকে, তাহলে অবশ্যই সিবিডি দিতে, টি টিউব দিতে হবে। তবে আমরা যদি ডিউরিং অপারেশন সিবিডি ডাইলেটেড পাই, ইনফ্লামেশনের তেমন কোনো ফিচার নাই, স্টোন ক্লিয়ারেন্স ইজ 100% চেকড উইথ দ্য কোলোডোস্কোপ, তাহলে আমরা অনেক সময় সিবিডি প্রাইমারি ক্লোজ করে নিয়ে আসতে পারি। তবে পরীক্ষায় আমরা টি টিউব বললেই ভালো। তো টি টিউবের বিভিন্ন সাইজ আছে বা বিভিন্ন কোয়ালিটির আছে। এটা হলো একটা টি টিউব, ইট লুকস লাইক এ টি। দিস ইজ দ্য শর্ট আর্ম, এটা হলো লং আর্ম, ইট লুকস লাইক দ্য টি। এটা ল্যাটেক্সের একটা টি টিউব, 14, 12, 16 অনেকগুলো আছে। আমরা সাধারণত 14টা প্রেফার করি, ডিপেন্ডস আপন দ্য সাইজ অফ দি সিবিডি, ডায়ামিটার অফ দি সিবিডি। আরটা হচ্ছে যে এটা অ্যানাদার টি টিউব, এটা একটু উন্নত, অ্যান্ড দিস দ্য আনাদার টি টিউব, ইজ দ্য সিলিকন মেড টি টিউব। সিলিকন এগুলো একটু শক্ত, একটু ডিফিকাল্টি হয় অনেক সময়, বাট ভেরি গুড কোয়ালিটি, অনেক দিন রাখা যায়। তাহলে হাউ ইট লুকস লাইক, এরকম দেখা যায়। এটা হচ্ছে প্যারাটাল ওয়াল, আমরা টি এর শর্ট আর্মটা সিবিডির মধ্যে দিয়ে দিলাম, সিবিডির মধ্যে দিয়ে এখানে সেলাই দিয়ে দিই, আর এটা লং আর্ম, এটা বাইরে আমরা নিয়ে আসি, এটা বাইরে আমরা এটা কানেক্টরের সাথে কানেক্ট করে দিই। সো দিস ইজ দ্য টি টিউব। এখন এখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করা হবে, বিশেষ করে গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট লেভেলে, যে হাউ উইল ইউ ম্যানেজ দ্য টি টিউব সাবসিকুয়েন্টলি, পরবর্তীতে আমরা টি টিউবের ম্যানেজমেন্টটা কীভাবে করব। চলে আসছি, জাস্ট একটু সংক্ষেপে বলছি। আমি বলি এভাবে যে 6 ডে অনওয়ার্ডস আমরা 6 ডেতে 6 আওয়ার্স ক্লাম করব। এখানে অনেক প্রশ্ন আছে যে সিবিডি দিয়ে আমরা টি টিউব দিয়ে কী ফলো করব, আমরা কতটুকু বাইল আসে 24 আওয়ার্সে সেটা আমরা মেজার করব। আমরা জানি নর্মাল বাইল 1200 থেকে 1500 ml হতে পারে 24 আওয়ার্সে। তা আমরা যদি দেখি যে 1200 থেকে 1500 ml টি টিউব দিয়ে চলে আসছে, তাহলে ডিউডানামে কিছুই যাচ্ছে না, সেটা একটা চিন্তার বিষয়। আবার যদি দেখি যে না কোনো বাইলই এদিকে আসতেছে না, সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়, আমাদের টি টিউব কি ব্লক হয়ে গেল বা সব কি ওদিকে চলে যাচ্ছে, এরকম হতে পারে। তাহলে ইনিশিয়ালি হাতে নিয়ে ওরিট হওয়ার কোনো কারণ নেই। যদি রুগী অ্যাসিমটোমেটিক থাকে, অর্থাৎ রুগীর যদি পেইন না থাকে, ফিভার না থাকে, তাহলে ওরিট হওয়ার কোনো কারণ নেই। কিন্তু 6 ডে অনওয়ার্ডস আমরা করবো কি, আমরা টি টিউবটাকে বের করার প্রস্তুতি নিব। আমরা সাধারণত 6 ডেতে বলি 6 আওয়ার্স ক্লাম করতে, অর্থাৎ এটা মর্নিং 6 AM আমরা ক্লাম করলাম এবং রুগীকে ফলো করলাম, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা, পেইন, ফিভার এগুলো অ্যারাইজ করতেছে কিনা বা অ্যাবডোমিনাল ডিস্টেনশন কোনো হচ্ছে কিনা। তো সেক্ষেত্রে আমরা 12 noon আমরা এটা ক্লামটা খুলে দেবো, নট দি টি টিউব, ক্লামটা খুলবো, আমরা আবার বাইলটা ড্রেন হতে দেবো।
পরের দিন আমরা আবার হয়তো 12 ঘন্টা ক্লাম করব, 6 AM to 6 PM আমরা আবার একই জিনিস ফলো করব। যদি কোনো অসুবিধা না থাকে তারপর আমরা 8, 9 ডে or 10 ডে থেকে 24 ঘন্টা ক্লাম করব এবং 48 ঘন্টা আমরা হয়তো ক্লাম্প অবস্থায় রাখবো। যদি আমরা রুগীর কোনো অসুবিধা না পাই তাহলে আমরা এটা খুলে দেব। কিন্তু যদি আমি এটা টিউব পারোপারেটিভ টিউব কোলাঞ্জিওগ্রাম করে থাকি, অথবা আমি যদি শিওর হয়ে থাকি কোলোডোস্কোপ দেওয়া যায় দেয়ার ইজ নো স্টোন লেফট বিহাইন্ড, কিন্তু যেখানে এই ফেসিলিটিগুলো নাই সেক্ষেত্রে আমরা 11 or 12 পিরিয়ডে বিফোর এক্সট্রাকশন অফ দি টিউব তাহলে পোস্ট অপারেটিভ টিউব কোলাঞ্জিওগ্রাম করে নিলে ভালো। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কমন বাইল ডাক্ট বা হেপাটিক ডাক্টে কোনো ফিলিং ডিফেক্ট আছে কি না। যদি থাকে সেটি স্টোন হতে পারে, ব্লাড ক্লট হতে পারে, এয়ার বাবল হতে পারে, কাট পিস অফ দি টিউব হতে পারে, অনেক কিছু হতে পারে। সেটার অনেক বিশাল ডিসকাশন আছে, আমরা ওদিকে যাচ্ছি না। এবং সেক্ষেত্রে আমরা একটু ফলো করতে পারি। অনেক সময় 24-48 ঘন্টা পরে আবার একটা কোলাঞ্জিওগ্রাম করা হয়ে থাকে। যদি দেখা যায় যে ফিলিং ডিফেক্টটা নাই তাহলে ধরে নেওয়া হয় এটা ব্লাড ক্লট ছিল অথবা এয়ার বাবল ছিল। আর যদি এটা 48 ঘন্টা সেকেন্ড ফিল্ম নেওয়ার পরেও যদি আবার এটা পারসিস্ট করে তাহলে হয়তো ধরে নেওয়া হয় যেটা স্টোন, এবং সেটা অনেক ধরনের ম্যানেজমেন্ট আছে, সেটা ERCP করে বের করা যেতে পারে। অথবা যে আমরা টিউব দিয়েছে এটা ডাইলেট করে কোলোডোস্কোপ দিয়ে বের করা যেতে পারে। যদি তাতেও পারা না যায় তাহলে 6 to 8 উইকস ওয়েট করতে হয়, টিউব ইনসিটু রেখে পরবর্তীতে আবার এক্সপ্লোর করে এটাকে বের করতে হয়। তো এখানে আসলে আরও অনেক জিনিসের ডিসকাশন আছে। যারা পোস্ট গ্রাজুয়েশন লেভেলের তাদের পেরিয়াম্পুলারি কার্সিনোমার যে অপারেশন, হুইপলস অপারেশন, নিয়ে অনেক ডিসকাশন আছে। যেহেতু আমাদের জুনিয়রদেরও এখানে এই ভিডিওটা দেখবে, আমি তাদেরকে বোর করতে চাই না। তো মোটামুটি আমি এতক্ষণে যে একটু কোলেলিথিয়াসিস থেকে শুরু করে পেরিয়াম্পুলারি কার্সিনোমা পর্যন্ত একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। যে লেভেলের স্টুডেন্ট, আশা করি ওই লেভেলের স্টুডেন্ট ও নিজের মতো করে এটা কাজে লাগাবে। সো আজকে এই পর্যন্ত। এই রমজানের মাস এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি সামান্য কোনো উপকারও এসে থাকে তাতে আমি কৃতার্থ হব এবং ইন্সপায়ার্ড হব। সবাইকে আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ।